আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে ফিটাল অ্যানোমেলি ক্লাসে জয়েন করার জন্য। আমি জানি যে রমজান মাস চলছে এবং আপনারা সবাই রোজা রেখে আসলে অনেক ক্লান্ত। কিন্তু তারপরেও আপনারা আমাদের সাথে ফিটাল অ্যানোমেলি ক্লাসটাতে যোগ দিয়েছেন। এটার জন্য আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ফিটাল অ্যানোমেলি যেটা আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ফিটাল খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যে ফিটাল চেস্ট অ্যানোমেলি। আমাদের দেখা যায় যে যখন আমরা একটা স্ক্যানিং করি, অ্যানোমালি স্ক্যানিং, যে 18 থেকে 22 সপ্তাহের মধ্যে, তো তখন আমাদের এই যে পেশেন্ট গুলাকে আমরা রিপিট আল্ট্রাসাউন্ড দেই অথবা রিপিটের জন্য দেই, দেখা যায় যে 70% রিপিটে আমাদের আসে হচ্ছে যে ফিটাল কার্ডিয়াক অ্যানোমালি গুলোর জন্য। কারণ নরমালি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের খুব বেসিকটা ক্লিয়ার থাকে না আমাদের কার্ডিয়াক অ্যানাটমিটার উপরে। নরমাল স্ট্রাকচার গুলো আমরা বুঝি না যে কিভাবে দেখতে হবে, এবং তার চেয়েও বড় কথা যে আমরা আসলে বেসিকটাই দেখা যায় যে এত ক্লিয়ার থাকে না যে কোন ভেসেল কোন দিকে যাচ্ছে, কোন ভেসেল ব্রাঞ্চিং হচ্ছে। তো এটা না জানার কারণে দেখা যায় যে ফিটাল হার্টটা আসলে আমাদের সবার কাছে মনে হচ্ছে অসম্ভব কঠিন, এবং আমাদের কনসেপশনটা এত ক্লিয়ার থাকে না। তো আমি যেটা বলবো যে ফিটাল হার্ট, যেটা শুধু ফিটাল হার্ট না, যে কোনো অ্যানোমেলি স্ক্রিনিং এর ক্ষেত্রে অ্যানাটমি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি অ্যানাটমিটা যদি আপনি না জানেন, তাহলে আসলে যে নর্মাল যে স্ট্রাকচারটা, আহ সেটাই যদি আপনি না জানেন যে এটা নর্মাল অ্যানাটমিটা কি, তাহলে অ্যাবনর্মালিটি ধরা খুবই আসলে টাফ অথবা ডিফিকাল্ট। এক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় আপনি অ্যাবনর্মালিটি মিস করবেন, অথবা অনেক সময় যে নর্মাল অ্যানাটমিটাকেও, যেহেতু পেশেন্ট টু পেশেন্ট এটা ভ্যারি করে, তো এটার ভ্যারি করার কারণে আপনার কাছে সবসময় একটা ভয় থাকবে যে আচ্ছা এটা মনে হয় একটা অ্যাবনর্মালিটি। তো এই জন্য যে আমি আমার অ্যানুয়ালি কোর্সের অথবা অ্যানুয়ালি ওয়ার্কশপের প্রতিটা কোর্সে, প্রতিটা ক্লাসে আমি সবসময় সবচেয়ে বেশি এমফেসাইজ করি যে আপনাদের অবশ্যই অবশ্যই যে নর্মাল যে অ্যানাটমিটা সেটা আপনার জানতে হবে। যদি নর্মাল অ্যানাটমি জানেন, তাহলে যদি আপনি কখনো আপনার লাইফে অ্যাবনর্মালিটি নাও দেখেন, তো তারপরেও আপনি দেখা যাবে যে আপনি বুঝতে পারবেন যে এখানে কোনো একটা অ্যাবনর্মালিটি আছে। তো আমাদের আজকে যে টপিকটা, যে ফিটাল চেস্ট অ্যাবনর্মালিটি, এটার মধ্যে আমাদের কার্ডিয়াক অ্যাবনর্মালিটি গুলো চলে আসবে, চেস্ট এর লাং এর অ্যাবনর্মালিটি গুলো চলে আসবে। প্রথমে আমরা যেটা সেটা কার্ডিয়াক অ্যানোমালি দিয়ে স্টার্ট করব। তাহলে চলুন আমরা আমাদের যে আজকের লেকচারটা সেটা স্টার্ট করে দিই। আচ্ছা, আমাদের যদি ফিটাল থোরাক্সের যেটা অ্যানাটমি আমরা দেখি, যে প্রথমে চলে আসবে যে আসলে এটার কন্টেন্টটা কি, কি কি কন্টেন্ট নিয়ে আমাদের ফিটাল থোরাক্সটা আমাদের হয়। তো ফিটাল থোরাক্সের মধ্যে আমাদের প্রথমেই থাকে হচ্ছে যে হার্ট, লাং এবং ডায়াফ্রাম। যে হার্টটা সেন্ট্রালি থাকে, দুই সাইডে লাং থাকে, এবং ডায়াফ্রাম যেটা সেটা হচ্ছে যে হার্ট এবং যেটা থোরাক্স এবং যেটা অ্যাবডোমিন, সেটার মাঝে একটা বাউন্ডারি হিসাবে কাজ করে। তো প্রথমে যেহেতু আমরা স্টার্ট করব যে ফিটাল হার্ট অথবা ফিটাল কার্ডিয়াক অ্যানাটমি অ্যাবনর্মালিটি নিয়ে, তো সেক্ষেত্রে যে আমরা যে প্রথম যেটা দেখব সেটা হচ্ছে যে ফিটাল যে হার্টটা, সেটা আসলে কি কি আমাদের স্ট্রাকচার আছে, এবং সেটার নর্মালি সেটা কত পার্সেন্ট অকুপাই করে থাকে। নর্মালি যখন আমরা স্ক্যানিং আরম্ভ করবো ফিটাল চেস্ট, তখন যে হার্টের প্রথম যে কাজটা আমাদের হবে, শুধুমাত্র কার্ডিয়াক অ্যানোমিলির ক্ষেত্রে না, যে কোনো যে একটা ফুল একটা প্রেগনেন্সির প্রোফাইলের ক্ষেত্রে, যে কোনো স্টেজে অথবা যে কোনো সময় মা যখন আপনার কাছে আসবে, প্রথম যেটা কাজ হবে যে আপনি ফার্স্ট মানে বডিতে টাচ করার পরে প্রথম যেটা চেক করবেন আপনি হার্টে কি বিট আছে কি বিট নাই। তো হার্টটা যদি বিট করে, তার মানে হচ্ছে যে হ্যাঁ, হার্ট বিট আছে। তো আমরা হচ্ছে তারপরে যেটা সেটা আমরা বাকি যে স্ক্রিনিংটা সেটা স্টার্ট করব। তো ফিটাল হার্ট যেটা সেটা চেস্টের হাফ থেকে 1/3 পোর্শন অফ দ্য ফিটাল চেস্টকে অকুপাই করে থাকে। দ্যাট মিনস 30 to 50% এরিয়া আমাদের ফিটাল চেস্টের হার্টটা যেটা সেটা অকুপাই করে থাকে। অনেক সময় দেখা যায় যে কোনো হার্ট এটা চেয়ে কম, 30%-এর চেয়ে কম জায়গা অকুপাই করে থাকে, সেটা একটা অ্যাবনর্মালিটি। এবং অনেক সময় দেখা যায় যে এটা আরো অনেক বেশি জায়গা আহ, মানে অকুপাই করে থাকে, সেটাও একটা অ্যাবনর্মালিটি। তো এটার জন্য আসলে ইম্পর্টেন্ট খুবই যে আমাদের যে ফিটাল হার্টটা যেটা সেটা কত পার্সেন্ট জায়গা অকুপাই করে থাকে সেটা সম্পর্কে একটা আইডিয়া থাকা। যে ফিটাল হার্টটা যেটা সেটা হচ্ছে 1/3 থেকে হাফ অথবা 1/3 পোর্শন অফ দ্য ফিটাল চেস্টকে অকুপাই করে থাকে। এটার পরে যেটা আমরা দেখব যে ফিটাল হার্টের যে বিটটা সেটা আমরা এম মোডে সেটা আমরা ইভালুয়েট করব। তো এম মোডে যখন আমরা ফিটাল হার্টটাকে, যেটা আমরা ফিটাল হার্ট বিটটা নিয়ে থাকি,
তো যেটা 6 সপ্তাহের আগে যদি হয় সেটা 100 থেকে 115 পর্যন্ত নর্মাল হার্ট রেট বলে থাকি, এবং 6 সপ্তাহের পরে যখন আমরা দেখি 7 সপ্তাহের পরে, তখন যেটা যে 100 থেকে 180 পর্যন্ত আমাদের যেটা সেটা হচ্ছে আমাদের একটা নর্মাল ফিটাল হার্ট রেট। এখন কোনোভাবে যদি আমরা যখন দেখি তখন যদি আমরা 100 নিচে পাই হার্ট রেটটা এই মোডে, তখন সেটাকে আমরা বলে থাকি যে ব্র্যাডিকার্ডিয়া, এবং যদি আমরা 180 উপরে পেয়ে থাকি তাহলে সেটাকে আমরা বলে থাকি যে ট্র্যাকিকার্ডিয়া। আচ্ছা, তো আমরা ফিটাল হার্টের প্রথমে দেখে নিলাম যে কতখানি জায়গা অকুপাই করলো, এরপর আমরা হার্ট রেটটা দেখে নিলাম এবং সেটা নর্মাল এবং অ্যাবনর্মালটা আমরা জানলাম। এরপরে যেটা আমরা দেখবো যে সাইটাসটা, যে ফিটাল হার্টটা আসলে মানে সঠিক যেটা সাইটাস, সঠিক যেটা পজিশনে সেটা নর্মাল অ্যানাটমি অনুযায়ী সেটা আছে নাকি। তো আমরা সবাই জানি যে ফিটাল হার্ট যেটা সেটা আমাদের চেস্টের লেফটে থাকে। আহ এবং যদি আমরা একটা যখন আমরা স্ক্যান করব তখন যদি আমরা স্পাইন থেকে ফিটালের অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল বরাবর যদি আমরা একটা সমান একটা লাইন টানি, তাহলে দেখা যায় যে অ্যাপেক্সটা যেটা হার্টের সেটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লেফটের দিকে পয়েন্টেড হয়ে থাকে। তো এটা হচ্ছে যে আমাদের নর্মাল অ্যানাটমি, যেটা এখানে বলা হয়েছে যে ফিটাল হার্ট নর্মালি সিটস অ্যাট এ 45 ডিগ্রি অ্যাঙ্গেল উইদিন দ্য চেস্ট with the apex pointed towards the left anterior chest wall. তাহলে যখন সাইটাসটা আমাদের হয়ে যাবে দেখা, তখন আমরা করবো যে হার্টের যে বাকি স্ট্রাকচার গুলো সেটার উপরে কনসেন্ট্রেট করব। একটা হার্ট, ফিটাল হার্ট যেটা সেটা কিছু কম্পোনেন্ট নিয়ে তৈরি, যেমন আমাদের 4টা চেম্বার থাকে, আর 2টা অ্যাট্রিয়াম এবং 2টা ভেন্ট্রিকল, এবং ভেন্ট্রিকল এবং অ্যাট্রিয়াম গুলা আমাদের ইন্টারভেন্ট্রিকুলার এবং ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম দিয়ে সেটা ডিভাইড থাকে। এবং এই যে ডিভিশনটা থাকে সেটা হচ্ছে যে এটা অনেকটা আসলে দরজার মতো, যে রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকল যেটা, সেখানে যে অ্যাট্রিওভেন্ট্রিকুলার যে ডিভিশনটা সেখানে হচ্ছে আমাদের ভালভ থাকে। তো রাইটের ক্ষেত্রে আমাদের থাকে ট্রাইকাসপিড ভালভ এবং লেফটের ক্ষেত্রে থাকে আমাদের মাইট্রাল ভালভ। এটা আমাদের ভালভের যখন আমরা রুল আউট করবো তখন আমাদের ভালভের মোবিলিটি এবং ভালভের ঠিক মতো মুভমেন্ট হচ্ছে নাকি সেটা আমাদের মাথায় খেয়াল রাখতে হবে। এবং তারপর যেটা আমাদের চলে আসবে যে ফিটাল যে 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 স্ট্রাকচার গুলা মানে ভেন্ট্রিকল এবং অ্যাট্রিয়ামটা, সেটা নর্মাল যে মানে নর্মাল সেটা দেখতে আসলে কেমন হবে, অথবা কোন অনেক সময় আমাদের কনফিউজ লাগে যে আসলে আমি কি রাইট ভেন্ট্রিকল দেখতেছি নাকি লেফট ভেন্ট্রিকল দেখতেছি, তো সেটা আমি কিভাবে বুঝবো। তো সেক্ষেত্রে যেটা যে রাইট ভেন্ট্রিকল যেটা সেটা হচ্ছে একটু ঠিক থাকে এটার ওয়ালিংটা, কারণ এখানে মডারেটর ব্যান্ড থাকে। তো মডারেটর ব্যান্ড থাকার কারণে যেটা হয় যে রাইট ভেন্ট্রিকল হ্যাজ এ ট্রাবিকুলেটেড ওয়ালস এন্ড কন্টেইন দ্য মডারেটর ব্যান্ড নিয়ার দ্য অ্যাপেক্স। আর লেফট ভেন্ট্রিকল যেটা সেটা হচ্ছে যে এটার ওয়ালিংটা যেটা সেটা হচ্ছে খুব স্মুথ থাকে। তো আপনি যখন ভেন্ট্রিকলটা চেক করবেন তখন যেটা থিক অথবা মানে এবড়ো খেবড়ো টাইপের যদি আপনি ওয়ালটা দেখেন তাহলে সেটা হচ্ছে নর্মালি রাইট ভেন্ট্রিকল, আর যেটা লেফট ভেন্ট্রিকলের ক্ষেত্রে সেটা দেখা যাবে যে স্মুথ একটা ওয়াল যেটা সেটা। তো আপনি সে দেখে নিলেন যে আপনি হার্ট রেট দেখে নিলেন, হার্টের পজিশন দেখে নিলেন, হার্টের ভেন্ট্রিকল এবং অ্যাট্রিয়াম গুলো সেগুলো আপনি ইভালুয়েট করে নিলেন। করে নেওয়ার পর আপনি এটাও দেখে ফেললেন যে আসলে কোন ভেন্ট্রিকলের অ্যাপিয়ারেন্সটা কিরকম। এখন আপনার কি দেখতে হবে, এখন যেটা আমরা দেখবো সেটা হচ্ছে যে ভাল্বটা যেটা নর্মালি ট্রাইকাসপিড ভাল্ব যেটা সেটা দেখা যায় যে একটু নিচে থাকে, একটু অফসেট থাকে, মানে একটু অ্যাপেক্সের দিকে এটা বেশি ঝুঁকে থাকে। আর যেটা মাইটাল ভাল্ব যেটা যেটা লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলের মধ্যে থাকে, সেটা দেখা যায় যে ভাল্বটা একটু উপরের দিকে থাকে। এটা হচ্ছে ভাল্বের নর্মাল অ্যানাটমি, এবং যখন ব্লাড ফ্লো হয় অথবা ব্লাড যেটা পাম্প করে তখন এই ভাল্বটা কন্টিনিউয়াস রিদমে সেটা হচ্ছে যে বিট করতে থাকে। তো কখনো যদি এরকম দেখা যায় যে ট্রাইকাসপিড ভাল্বটা যেটা সেটা যে উপরে, মাইট্রাল ভাল্ব হচ্ছে উপরে, তাহলে এটা কিন্তু একটা আমাদের অ্যাবনর্মালিটি। অথবা দেখা যাচ্ছে যে ভাল্বটা ঠিক মতো ফ্লোর সাথে সাথে মুভ করতেছে না, তো সেখানেও কিন্তু আমাদের তখন মাথায় এটা ক্লিক করতে হবে যে আচ্ছা এখানে হয়তো কোনো অ্যাবনর্মালিটি আছে, এবং তারপরে আমাদের সেই অনুযায়ী স্টেপ গুলো দেখতে হবে। তো হার্টের আসলে যে বডিতে হার্টের মানে হিউম্যান বডিতে হার্টের আসলে কাজটা কি, সবাই আমরা এক কথায় বলতে পারবো সেটা হচ্ছে যে হার্টের কাজটা যেটা ব্লাড পাম্প করে আমাদের ফুল বডিতে সেটা সাপ্লাইটা করা। তো যখন আমি হার্ট একটা অর্গান, তো যেটা যখন পাম্প করবে এবং পাম্প করার পর যখন সারা বডিতে আমাদের যে ব্লাড ফ্লোটা দিবে, তো অবশ্যই সেটার কোনো রাস্তা অথবা কোনো একটা পাথওয়ে লাগবে। তো এই পাথওয়েটা কি, যদি রাইট থেকে যেটা আসে রাইট ভেন্ট্রিকল থেকে সেটাকে আমরা বলি যে রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট, এবং লেফট থেকে যেটা আসে সেটাকে আমরা বলে থাকি যে লেফট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট।
তো এই যে রাইট ভেন্ট্রিকুলার এবং লেফট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট এগুলো আসলে কি অথবা কাকে বলে? তো এক্ষেত্রে আমাদের একটু যেটা জানতে হবে যে আমাদের ফিটাল সার্কুলেশনটা জানতে হবে, যেটা আমি আপনাদেরকে এখন একটা স্লাইড দেখাবো। যে নর্মালি যে আমাদের অ্যাডাল্ট বডিতে যে সার্কুলেশনটা থাকে সেটার সাথে কিন্তু ফিটাল সার্কুলেশনের একটা ডিফারেন্স থাকে। নর্মালি আমাদের হিউম্যান বডিতে দুই ধরনের সার্কুলেশন থাকে, সেটা হচ্ছে একটা পালমোনারি সার্কুলেশন আর একটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন। কিন্তু যেহেতু বাচ্চার ক্ষেত্রে অথবা ফিটাসের ক্ষেত্রে যে ওদের লাংটা ডেভেলপ থাকে না এবং লাংটাতে দেখা যায় যে ফ্লুইড ফিল থাকে, মানে ব্রঙ্কাস অ্যালভিওলাই গুলা এগুলো ডেভেলপ হয় না। তো সেই ক্ষেত্রে যখন ফিটাল সার্কুলেশনে যে হার্ট থেকে ব্লাডটা পাম্প হয় সব সময় এটা যে লাংটাকে বাইপাস করে। এখন আপনি চিন্তা করেন যে আপনি যদি সহজভাবে যদি আমরা চিন্তা করি যে আমি একটা কোথাও যাব, এখন একটা রাস্তাকে আমি বাইপাস করতে যাচ্ছি, আমি ওই রাস্তাটা দিয়ে যাব না। তো ওই রাস্তাটাতে না গেলেও যেহেতু আমার আমার মানে যে নির্দিষ্ট যে অ্যাড্রেসটা অথবা নির্দিষ্ট যে গোলটা সেখানে আমার যেতে হবে, তাহলে ওই রাস্তাটা যদি আমি অ্যাভয়েড করি তাহলে অবশ্যই আমার কোনো অল্টারনেটিভ রাস্তা লাগবে। তো হার্টের হচ্ছে যে ফিটাল সার্কুলেশনটা ঠিক একইভাবে, যেহেতু পালমোনারি যেটা লাঙে যে সার্কুলেশনটা পালমোনারি সার্কুলেশনটা এটা বাইপাস করে ফিটাল সার্কুলেশনের ক্ষেত্রে। তো এখানে সবসময় অল্টারনেট ওয়েতে লাংকে বাইপাস করার জন্য আমাদের কিছু স্ট্রাকচার থাকে এবং আমাদের সেই স্ট্রাকচার গুলো জানতে হবে এবং এই স্ট্রাকচার গুলো জানার মাধ্যমে কিন্তু আমি ফিটাল সার্কুলেশন যেটা সেটা আমি বুঝতে পারবো। তো প্রথমে আমি আপনাদেরকে সেই স্ট্রাকচার গুলো দেখাচ্ছি যেগুলো বাইপাসের জন্য দরকার এবং তারপরে আমরা যেটা সেটা আমরা ফিটাল সার্কুলেশনটা জানবো। তো তিনটা স্ট্রাকচার আমাদের মানে থাকে যেটা দিয়ে আমরা যে ফিটাল সার্কুলেশনে লাংটাকে বাইপাসের ক্ষেত্রে ইউজ করা হয় এবং যখন আমরা স্ক্যান করব এবং অবশ্যই আমাদের এই স্ট্রাকচার গুলো দেখতে হবে। তো প্রথম যেটা সেটা হচ্ছে যে ডাক্টাস আর্টেরিওসাস, দেন ডাক্টাস ভেনোসাস এবং ফোরামেনা ওভালি। আচ্ছা, ফোরামেনা ওভালি যেটা সেটা করে যে আপনার রাইট অ্যাট্রিয়াম এবং লেফট অ্যাট্রিয়ামের মধ্যে একটা স্লিট টাইপের একটা হোল টাইপের থাকে এবং যেটার মাধ্যমে হয় যে রাইট অ্যাট্রিয়াম থেকে লেফট অ্যাট্রিয়ামে ফ্লোটা বাইপাস করে। যেমন এখানে যেটা যে ফোরামেনা ওভালি ওপেনিং ইন দ্য সেপ্টাম বিটুইন রাইট অ্যান্ড লেফট অ্যাট্রিয়াম allow flow to bypass fetal lung. Flow normally moves from right to left atrium until birth, should close soon after birth. If it remains patent after birth, flow moves from left to right because of the drop in pulmonary pressure after birth, best evaluated in the four-chamber view. তার মানে যেটা আমি কথাগুলো বললাম সেটাই যে ফোরামেনা ওভালি যেটা সেটা হচ্ছে যে ব্লাডটা যখন ফ্লো করবে তখন রাইট অ্যাট্রিয়াম থেকে লেফট অ্যাট্রিয়ামে যাওয়ার জন্য একটা ছোট একটা হোলের মতো থাকে, একটা রাস্তা থাকে, সেটাকে আমরা বলে থাকি ফোরামেনা ওভালি। এরপর যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে যে ডাক্টাস আর্টারিওসাস। নর্মালি যেটা হয় যে নর্মাল অ্যাডাল্ট বডিতে যে পালমোনারি যে আর্টারিটা সেটা হচ্ছে ব্লাডটাকে নিয়ে লাঙে চলে যায়, যে পালমোনারি সার্কুলেশনের আন্ডারে এটা পড়ে যায়। যেহেতু আমরা ফিটাল সার্কুলেশনে সবসময় আমি বলছি যে আমরা যে লাংটাকে যেটা সেটাকে আমরা বাইপাস করব, তো এই জন্য যেটা হবে যে রাইট ভেন্ট্রিকল থেকে রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট যেটা পালমোনারি আর্টারি সেটা সরাসরি মানে লাঙে না যে সরাসরি অ্যাওটার সাথে ডিসেন্ডিং অ্যাওটার সাথে কানেক্ট করবে এবং এই যে কানেকশনটা সেটাকে আমরা বলি ডাক্টাস আর্টারিওসাস। তো এখানে এই কথাটাই বলা হয়েছে যে কানেক্ট পালমোনারি ট্রাঙ্ক টু অ্যাওটিক আর্চ, মেজরিটি অফ ফ্লো বাইপাস ফিটাল লাং, holistic appearance in sagittal view. এরপরে যেটা সেটা হচ্ছে যে ডাক্টাস ভেনোসাস যেটা করে সেটা হচ্ছে যে আমলিকাল ভেইনটাকে সেটা হচ্ছে যে আইবিসির সাথে কানেক্ট করে টু ডেলিভার অক্সিজেনেটেড ব্লাড টু দ্য হার্ট ফর ডিস্ট্রিবিউশন ইন দ্য ফিটাস। তো এটাই যে কানেক্ট আমলিকাল ভেইন অ্যান্ড আইবিসি টু ডেলিভার অক্সিজেনেটেড ব্লাড টু দ্য হার্ট ফর ডিস্ট্রিবিউশন ইন দ্য ফিটাস. The majority of blood in the umbilical vein enters the left portal vein to pass through the IVC in multiple ways. Transverse abdomen best demonstrated in the ductus venosus. তাহলে আমরা যে ফিটাল সার্কুলেশনে যেটা তিনটা যে বেসিক অথবা তিনটা যে ম্যান্ডেটরি স্টেপ অথবা তিনটা যে ডিফারেন্স নর্মাল সার্কুলেশনের সাথে সেই তিনটা সম্পর্কে একটা ধারণা পেলাম যে ফোরামেনা ওভালি, ডাক্টাস আর্টারিওসাস এবং ডাক্টাস ভেনোসাস। এখন যেটা আমরা করবো যে আমরা যে ফিটাল সার্কুলেশনটা সেটা নিয়ে একটু আপনাদেরকে একটা ফ্লো চার্ট দেখাবো যেটাতে আপনাদের
আরো ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে সার্কুলেশনটা হয়। তো এটা যদি আমরা একটা ফিটাল সার্কুলেশন চিন্তা করি, ফিটাল সার্কুলেশনের একটা ফ্লো শিট যেটা ফ্লো চার্ট যেটা চিন্তা করি, তাহলে সেটা হচ্ছে যে আমাদের যে নিউট্রিয়েন্ট এবং অক্সিজেন রিচ যে ব্লাডটা, সেটা নর্মালি আমাদের প্লাসেন্টাতে প্রথমে আসে। তো প্লাসেন্টাতে আসার পরে যেটা হয় যে প্লাসেন্টা থেকে যে আমলিকাল ভেইন, যেটা আমলিকাল ভেইনটা এই ব্লাডটাকে ক্যারি করে। আমলিকাল ভেইনটা ব্লাডটাকে ক্যারি করার পরে সেটাকে ড্রেন করে হচ্ছে যে ডাক্টাস ভেনোসাসে। এবং ডাক্টাস ভেনোসাস যেটা, সেটা যখন আমলিকাল ভেইনটা যখন আমাদের অ্যাবডোমিনে ইন্ট্রা অ্যাবডোমিন ঢুকে যায়, তো সেটার পরে যে ডাক্টাস ভেনোসাস যেটা, সেই ডাক্টাস ভেনোসাসের কানেকশনের মাধ্যমে সেটা আইভিসি তে ড্রেন করে। এবং আইভিসি তে কি ড্রেন করার পরে যেটা হয় যে বডির সব নিচের মানে লোয়ার এক্সট্রিমিটি অথবা বডির লোয়ার পার্ট থেকে যে ব্লাডটা, সেটা আইভিসির মাধ্যমে সেটা হচ্ছে হার্টে চলে যায়। তো নিচের থেকে যেটা, সেটা হচ্ছে যে আমাদের আমলিকাল ভেইন দিয়ে ডাক্টাস ভেনোসাস দিয়ে যেটা আইভিসি তে ড্রেন করে এবং করার পরে সেটা হার্টে ড্রেন হয়। এবং একই সাথে যে বডির যে আপার বডি অথবা আপার বডি থেকে যে ব্লাডটা, সেটা হচ্ছে যে সুপেরিয়র ভেনা কেভার মাধ্যমে সেটা হার্টে আসে। তো হার্টের আসলে কোথায় আসে? নর্মালি হার্টের রাইট অ্যাট্রিয়ামে যেটা, সেটাতে ড্রেন করে। এখন রাইট অ্যাট্রিয়াম থেকে যেটা হয় যে কিছু ব্লাড রাইট ভেন্ট্রিকলে চলে যায় এবং কিছু ব্লাড যেটা, সেটা হচ্ছে যে লেফট অ্যাট্রিয়ামে চলে যায়। তো রাইট অ্যাট্রিয়াম থেকে যখন রাইট ভেন্ট্রিকলে যায়, কারণ রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের মধ্যে ট্রাইকাসপিড ভালভ থাকে, যে ভালভটা ওপেন হয়ে যায় এবং হার্ট থেকে যে রাইট অ্যাট্রিয়ামের ব্লাডটা লেফট অ্যাট্রিয়ামে ড্রেন হয়। এবং একই সাথে যেটা আমরা মাত্র জানলাম যে ফোরামেনা ওভালির মাধ্যমে যেটা হয় যে রাইট অ্যাট্রিয়াম থেকে 80% ব্লাড লেফট অ্যাট্রিয়ামে সেটা ফ্লো হয়। এটা ফ্লো হওয়ার পরে যেটা হয় যে রাইট ভেন্ট্রিকলের যে 80% ব্লাড যেটা, সেটা যে লেফট অ্যাট্রিয়ামে চলে যায় এবং 20% ব্লাড রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে চলে যায়। রাইট ভেন্ট্রিকলে চলে যাওয়ার পরে যেটা, যে রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট অথবা পালমোনারি আর্টারি যেটা, সেটা নর্মালি হিউম্যান বডিতে করে যে ব্লাডটাকে নিয়ে লাঙে পৌঁছায় দেয়। কিন্তু যেহেতু ফিটাল সার্কুলেশনে লাংটা ডেভেলপ থাকে না, এজন্য যেটা করে যে পালমোনারি আর্টারি থেকে সরাসরি ব্লাডটা ডিসেন্ডিং অ্যাওর্টাতে ড্রেইন হয়। এবং এই ড্রেইনটা যেটা হয় যে বাইপাস যার মাধ্যমে করে, সেটাকে আমরা বলতেছি যে ডাক্টাস আর্টারিওসাস। তাহলে রাইট ভেন্ট্রিকল থেকে সরাসরি ব্লাডটা অ্যাওর্টাতে চলে গেল এবং ফোরামেনা ওভালি দিয়ে যেটা, যে ব্লাডটা রাইট অ্যাট্রিয়াম থেকে লেফট অ্যাট্রিয়ামে চলে গেল, সেটা করে যে আলটিমেটলি যে মাইট্রাল ভাল্ভটা ওপেন হওয়ার পর লেফট ভেন্ট্রিকলে চলে যায় এবং লেফট ভেন্ট্রিকল থেকে যেহেতু আমাদের অ্যাওর্টা অ্যারাইজ করে, তো অ্যাওর্টার মাধ্যমে সেটা হচ্ছে আমাদের প্রথমে অ্যাসেন্ডিং অ্যাওর্টাতে যায় এবং তারপর ডিসেন্ডিং অ্যাওর্টা হয়ে আমাদের সারা বডিতে, সেটা হচ্ছে আম্বিকাল আর্টারি দিয়ে সেটা হচ্ছে সারা বডিতে আমাদের ছড়ায় পড়ে। তো এটাই হচ্ছে আমাদের ফিটাল সার্কুলেশন। যেটা আমাদের মনে রাখতে হবে যে ফিটাল সার্কুলেশন আমাদের বাইপাস কিছু ওয়ে থাকে, যেটা লাঙে ড্রাইভ না করে যে ডাক্টাস আর্টারিওসাস এর মাধ্যমে রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারি দিয়ে সরাসরি অ্যাওর্টাতে চলে যাচ্ছে এবং একই সাথে ফোরামেনা ওভালি দিয়ে রাইট অ্যাট্রিয়াম থেকে লেফট অ্যাট্রিয়ামে যাচ্ছে এবং একই সাথে আমাদের যে ডাক্টাস ভেনোসাস এর মাধ্যমে আমলিকাল ভেইনটা সরাসরি আমাদের আইভিসি তে ড্রেন করতেছে। তো এটা হচ্ছে আমাদের ফিটাল সার্কুলেশন। এখন আমাদের কিছু যদি আমরা ছবিগুলা দেখি, ছবিগুলা দেখলে আমাদের আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে যে আমাদের হার্টের অ্যানাটমি এবং হার্টের কোথায় কি দেখতে হবে সেটা। তো আমাদের যে স্ট্যান্ডার্ড যে গাইডলাইনটা আল্ট্রাসাউন্ডের, যেটা আমরা এআইইউ অথবা এসিআর দিয়ে মেনটেন করি, তো সেখানে আমাদের হার্টের কিছু নির্দিষ্ট ভিউ থাকে যেটা আমাদের চেক করতে হয়। তো এর মধ্যে প্রথমে চলে আসে যে 4 চেম্বার ভিউ এবং আউটফ্লো ট্র্যাক্ট, রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট এবং লেফট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট। এটা ছাড়া থাকে হচ্ছে যে 3 ভেসেল ট্রাকিয়াল যে ভিউটা সেটা। তো যেটা যে আমরা যদি আসলে ঠিক মতো যে হার্টের 4 চেম্বার ভিউটা যেটা, যে সেটা যদি আমরা নিতে পারি, তাহলে দেখা যায় যে 50% অ্যানোমেলি কিন্তু আমরা ওখানে আমরা ইভালুয়েট করতে পারবো অথবা করে ফেলি। তো এবং তারপরে যেটা যে আমাদের বাকি যে আউটফ্লো ট্র্যাক গুলো, সেটা আমরা ইভালুয়েট করি, 3 ভেসেল ভিউটা ইভালুয়েট করি। তো আর হার্টের আসলে যে 4 চেম্বার ভিউটা আসলে এটা মানে কি ক্ষেত্রে ইউজ হয়, তো এখানে দেখা গেছে যে এপিক্যাল 4 চেম্বার ভিউ rule out 50% of the defect based for chamber size comparison and septal evaluation. A single rib should be demonstrated in profile on both sides of the fetal chest
when the optimal four-chamber view is obtained. Normal view rules out some septal defect, instant anemia এবং hypoplastic heart. তার মানে আপনার হার্টের যে ফোর্থ চেম্বার ভিউটা যেটা সেটা দিয়ে আপনারা মেইনলি যেটা সেটা হচ্ছে যে আমাদের হার্টের চেম্বার গুলো আমরা ইভালুয়েট করে থাকি, সেপ্টাম গুলো দেখে থাকি, এবং এই চেম্বার এবং সেপ্টামের যদি কোনো মানে অ্যাবনরমালিটি থাকে অথবা কোনো প্যাথোলজি থাকে সেটা দিয়ে আমরা সেটা ইভালুয়েট করি। এরপরে যেটা আমাদের থাকে সেটা হচ্ছে আউটফ্লো ট্র্যাক ভিউ, দ্য লেফট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক ভিউ, যেটা আমাদের বেস্ট ইভালুয়েট করে হচ্ছে যে প্যারাসাজাইটাল ভিউয়ে, এটা যেন করোনালেও দেখে থাকি, এবং আরবিউটি যেটা সেটা হচ্ছে যে আমাদের করোনাল এবং ট্রান্সভার্স ভিউ যেটা সেটা দেখে থাকি। তো যে লেফট ভেন্ট্রিকল যেটা, আসলে লেফট ভেন্ট্রিকল বলতে আমরা কাকে বোঝাচ্ছি? লেফট ভেন্ট্রিকল যেটা সেটাকে বলতে আমরা নর্মালি অ্যাওটাকে বোঝাচ্ছি, এবং রাইট ভেন্ট্রিকল যেটা সেটাকে আমরা মেইনলি সেটা বলতে আমরা হচ্ছে যে পালমোনারি যে আর্টারিটা সেটাকে বোঝাচ্ছি। এরপরে যেটা চলে আসে সেটা হচ্ছে যে থ্রি ভেসেল ভিউ। থ্রি ভেসেল ভিউ এর মধ্যে আমাদের তিনটা দেখতে হয়, যে পালমোনারি আর্টারি, অ্যাওটা এবং সুপিরিয়র ভেনা ক্যাভা। এটা আমরা একটু ছবিগুলো এখন দেখে ফেলি, যে নর্মাল যে হার্টের এখানে নর্মাল যে হার্টের এক্সিস যেটা সেটাকে দেখাচ্ছে, যে এটা একটা ট্রান্সভার্স মানে ট্রান্সভার্স ভিউ অফ দ্য চেস্ট। তো এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্পাইনটা, এবং স্পাইন থেকে যদি আপনি অ্যান্টেরিয়র চেস্ট ওয়াল বরাবর একটা সোজা একটা সমান একটা লাইন টানেন, তাহলে দেখা যায় যে অ্যাপেক্সটা যেটা সেটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে লেফটের দিকে ঝুঁকে আছে, এবং এটাই হচ্ছে আমাদের নর্মাল অ্যানাটমি। অনেক সময় দেখা যায় যে এটা আসলে যে 70 অথবা 80% ডেভিয়েটেড হয়ে যায়, তো সেক্ষেত্রে এটা অ্যাবনর্মাল। অনেক সময় অ্যাপেক্সটা রাইটের দিকে পয়েন্টেড থাকে, সেটা হচ্ছে আমাদের অ্যাবনর্মাল। এরপরে যেটা সেটা হচ্ছে যে আমরা চেম্বার গুলো দেখি, যে রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকল। তো রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকল যেটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে রাইট ভেন্ট্রিকলের যেটা সেটা ওয়ালটা অনেক বেশি থিক। এটা ঠিক কারণ এখানে যে মডারেটর ব্যান্ড যেটা সেই মডারেটর ব্যান্ডটা থাকে, এবং লেফট ভেন্ট্রিকল যদি ইভালুয়েট করেন তাহলে কিন্তু দেখতে পাবেন যে এটা হচ্ছে যে অনেকটা স্মুথ ওয়াল। এবং রাইট অ্যাট্রিয়াম এবং লেফট অ্যাট্রিয়াম আমরা যখন দেখবো তখন দেখি যে এটা আমাদের সাইজটা একই সমান, এবং এটা কোনো মানে স্মুথ ওয়াল। এবং যদি দেখেন এখানে যে ভাল্বটা থাকে, যে রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের মধ্যে যে ট্রাইকাসপিড ভাল্বটা, সেই ট্রাইকাসপিড ভাল্বটা কিন্তু অফসেট, মানে একটু নিচে অ্যাপেক্সের দিকে। তো এরপরে যেটা সেটা হচ্ছে যে আমরা আসলে কিভাবে সাইটাসটা বুঝি। সাইটাসটা নর্মালি যেটা আমরা সবাই করি যে আমরা হার্ট আর স্টমাকটাকে দিয়ে দেখে থাকি, যে হার্টও লেফট সাইডে আছে যে বডিতে, আবার স্টমাকও লেফট সাইডে, তার মানে ঠিক আছে সাইটাসটা। কিন্তু আপনাদের মাঝে কি কখনো অথবা এটি চিন্তা আপনারা মানে এটা আসতে পারে যে আচ্ছা যদি এরকম হয় যে টোটাল সাইটাস ইনভার্সাস আছে, যে বডির সব অর্গান গুলাই আসলে উল্টাপাল্টা, তো দেখা যাচ্ছে যে হার্টও রাইটে আছে, আবার দেখা যাচ্ছে যে স্টমাকও রাইটে আছে। তো সেক্ষেত্রে কিন্তু আমি যদি হার্টের সাথে স্টমাককে কম্পেয়ার করি পজিশনিং এর জন্য, তাহলে কিন্তু আমি একটা ভুল, যদি এটা খুবই রেয়ার কন্ডিশন তাহলে কিন্তু দেখা যাবে যে আমি নর্মাল লিখে ছেড়ে দিলাম, কিন্তু আসলে কিন্তু এটা নর্মাল না, যেহেতু দুইটাই আমার রাইটে চলে গেছে। তো সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমাদের যে মার্কারটা যেটা সেটা হচ্ছে আমাদের ডিসেন্ডিং অ্যাওটা, যে স্পাইনের ঠিক পরে লেফটে একটা যে একটা গোল একটা অ্যানোইকুইক একটা স্পেস থাকবে, এবং এটা যদি আপনি কালার দেন তাহলে দেখা যাবে একটা কালার ফ্লোটা নিচ্ছে। তো সেটা হচ্ছে ডিসেন্ডিং অ্যাওটা, এবং ডিসেন্ডিং অ্যাওটাটা যেটা সেটা সবসময় চেস্টের লেফটে থাকে। তো যেহেতু স্পাইন ডিসেন্ডিং অ্যাওটা এটা লেফটে, এবং এক্ষেত্রে যদি আপনি অ্যাপেক্সটা চিন্তা করেন তাহলে কিন্তু অ্যাপেক্সটা সবসময় ডিসেন্ডিং অ্যাওটা, মানে দ্যাট মিনস লেফটের দিকে আপনার পয়েন্টেড হয়ে থাকবে। তো এটা যদি দিয়ে যখন আপনি কম্পেয়ার করবেন তখন কিন্তু এই ভয়টা থাকে না যে আচ্ছা যে স্টমাক হয়তো রাইটে চলে গেছে, হার্টও রাইটে চলে গেছে। যদি স্টমাক রাইট দুটাও মানে রাইটে ডেভিয়েটেড হয় বা অ্যাবনর্মাল থাকে, যেহেতু ডিসেন্ডিং অ্যাপটা সবসময় লেফটে থাকবে, তো ডিসেন্ডিং অ্যাপটা দিয়ে আপনি কিন্তু সেটা ডায়াগনোস করতে পারবেন। এবং হার্টের ক্ষেত্রে আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট, এটা আপনাদের পরীক্ষাতেও আসবে, আপনাদের পার্সোনাল লাইফে যখন আপনারা স্ক্যান করবেন প্রফেশনাল লাইফে তখন এটা লাগবে। সেটা হচ্ছে যে হার্টের মোস্ট পস্টেরিয়রলি থাকবে হচ্ছে সবসময় লেফট অ্যাট্রিয়াম, এবং মোস্ট অ্যান্টেরিয়রলি থাকবে হচ্ছে আমাদের মানে অ্যান্টেরিয়র চেস্ট ওয়ালের অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের কাছে, সেটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল। তো এই ছবিটা থেকেও দেখতে পাচ্ছেন যে স্পাইন, যেহেতু স্পাইন পস্টেরিয়রলি থাকে,
এবং সেটার পরে থাকতেছে ডিসেন্ডিং অ্যাওর্টা, যেহেতু এটা লেফট সাইড, এবং ডিসেন্ডিং অ্যাওর্টার পরে আমার থাকতেছে যেটা সেটা হচ্ছে যে লেফট অ্যাট্রিয়াম। এবং শুরু থেকে যদি সামনের দিক থেকে আসি তাহলে সামনে যেটা থাকবে যে স্কিন, তারপরে হাইপোইকোইক মাসল, এবং তারপরে যেটা হার্টের থাকতেছে সেটা হচ্ছে যে রাইট ভেন্ট্রিকল। তার মানে এটা আমাদের একদম মুখস্থর মতো রাখতে হবে যে মোস্ট অ্যান্টেরিয়র হার্টের যেটা চেম্বার সেটা হচ্ছে যে রাইট ভেন্ট্রিকল, এবং মোস্ট পস্টেরিয়র যেটা সেটা হচ্ছে আমাদের লেফট অ্যাট্রিয়াম। আচ্ছা, এই ছবিটা যেটা, এই ছবিটাতে যেটা যে একটা অ্যাবনর্মাল হার্ট দেখাচ্ছি আমরা, সেটা হচ্ছে যে এখানে যে স্পাইনটা, এটা হচ্ছে যে একটা থোরাসিক সার্কামফারেন্স যে স্পাইন, এবং স্পাইনের ঠিক সামনে যেটা সেটা যে ডিসেন্ডিং আউটটা, দ্যাট মিনস এটা হচ্ছে আমার লেফট সাইড। তো এখান থেকে যদি আমি অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল পর্যন্ত একটা লাইন টানি, এবং তারপরে যদি আমি এখান থেকে হার্টের এক্সিসটা বের করার চেষ্টা করি, তাহলে দেখা যাচ্ছে যে কার্ডিয়াক এক্সিসটা কিন্তু অনেক বেশি ডেভিয়েটেড, মোর দ্যান 45 ডিগ্রি। তো এই ক্ষেত্রে এই জন্য কোনো কিছুর কারণে মানে হয়তো এটা ডেভিয়েশন হয়েছে, অথবা এটা জেনেটিক্যালি ডেভিয়েশন, মানে এটা কোনো একটা অ্যাবনর্মালিটি আছে। এরপর যেটা সেটা হচ্ছে যে এপিকাল ফোর চেম্বারের একটা ছবি, যেখানে আবার আমি দেখাচ্ছি যে এখানে স্পাইন, দেন ডিসেন্ডিং আউটা, দ্যাট মিনস এটা আমার লেফট সাইড, এবং লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, রাইট অ্যাট্রিয়াম। এবং আপনি যদি দেখেন যে রাইট ভেন্ট্রিকল যেটা, রাইট ভেন্ট্রিকলের কিন্তু ওয়ালটা যেটা সেটা অনেক বেশি থিক, কারণ এটা হচ্ছে যে ট্রাবিকুলেটেড থাকে মডারেটর ব্যান্ডের জন্য। এখানে আবার কিছু ফোর্থ চেম্বার ভিউ, আমি আপনাদেরকে প্রতিবারই ফোর্থ চেম্বার ভিউ যে ছবিগুলো দেখাচ্ছি তার মধ্যে আমি একটা জিনিসের উপরে অনেক বেশি এমফাসাইজ করতেছি, যে স্পাইনের ঠিক সামনে যেটা থাকবে সেটা হচ্ছে ডিসেন্ডিং আউটা, এবং ডিসেন্ডিং আউটা অলওয়েজ লেফট সাইডে থাকে, এবং ডিসেন্ডিং আউটার পরে যেটা থাকবে আমাদের সেটা হচ্ছে যে লেফট অ্যাট্রিয়াম। আমাদের এই সিকুয়েলটা মনে রাখতে হবে যে ডিসেন্ডিং যে স্পাইন, ডিসেন্ডিং আউটার, লেফট অ্যাট্রিয়াম, এবং সামনে থেকে যদি আমি যাই তাহলে হচ্ছে যে আমাদের স্কিন, দেন হাইপোইকোইক মাসল, এবং রাইট ভেন্ট্রিকল। তো এখানে যে ফোর্থ চেম্বারটা সেটা দেখতে পাচ্ছি যে হার্টের অ্যাট্রিয়াম দুটা সেটা হচ্ছে সাইজটা একই রকম, কোনো বড় ছোট নেই, এবং রাইট ভেন্ট্রিকল যেটা সেটা হচ্ছে সিমেট্রিক্যাল সাইজ, এবং রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের মাঝে একটা হোলের মতো দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের ফোরামেনা ওভালি। এটা আমাদের একটা সেপ্টাল ভিউ, যেখানে যে আমরা ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামটা যেটা সেটা আমরা ইভালুয়েট করেছি, এবং এটা হচ্ছে আমাদের আউটফ্লো ট্র্যাক ভিউ, যেটা নিয়ে আমরা পরে কথা বলবো। সেটা হচ্ছে যে আউটফ্লো ট্র্যাক যেটা সেটা লেফট ভেন্ট্রিকল যেটা, সেখান থেকে যে অ্যাওটা এলভিওটি অথবা আমার অ্যাওটা অ্যারাইজ করছে, এবং রাইট ভেন্ট্রিকল যেটা সেখান থেকে আমার পালমোনারি আর্টারি যেটা, সেই পালমোনারি আর্টারিটা অ্যারাইজ করছে। আচ্ছা, এক্ষেত্রে যেটা একটা ছোট্ট কথা সেটা হচ্ছে যে এলভিওটি এবং আরভিওটি যেহেতু দুটাই গ্রেড ভেসেলস, যে একটা অ্যাওটা আর একটা পালমোনারি আর্টারি, তো কিভাবে আমরা বুঝবো যে কোনটা আসলে কি? তো এটা যেটা যে প্রথমে তো আপনার অ্যানাটমি এটা মাথায় রাখতেই হবে যে আপনি যদি ট্রেসিং করেন তাহলে লেফট ভেন্ট্রিকল আউটফ্লো ট্র্যাক্ট যেটা সেটা লেফট ভেন্ট্রিকল থেকে অ্যারাইজ হচ্ছে, আর যেটা আউট। এবং আপনি যদি আবার রাইটের ক্ষেত্রে ট্রেসিং করেন তাহলে যেটা যে পালমোনারি আর্টারি যেটা, যেহেতু সেটা রাইট ভেন্ট্রিকল থেকে আসতেছে, তো সেটা হচ্ছে যে রাইট ভেন্ট্রিকলের সাথে আপনি কানেকশন পাবেন, যেটা হচ্ছে যে আমাদের পালমোনারি আর্টারি। কিন্তু এমন একটা কন্ডিশন আছে যে যেখানে, অথবা যদি কখনো এরকম হয় যে আপনার যে আউটফ্লো ট্র্যাক গুলা এগুলো হচ্ছে টোটাল কমপ্লিট আমাদের একটা অ্যাবনর্মালিটি থাকে, যে অ্যাওটাসরা যেটা সেটা হচ্ছে আমার রাইট ভেন্ট্রিকল থেকে অ্যারাইজ করতেছে, অথবা পালমোনারি আর্টারি যেটা সেটা আমার লেফট ভেন্ট্রিকল থেকে অ্যারাইজ করতেছে। তো সেটা আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করব? তো সেটা ডিফারেন্সিয়েট করার জন্য যে আরো অনেকগুলো তো মার্কার আছে, কিন্তু সেটার বাইরেও যেটা আমার জানতে হবে সেটা হচ্ছে যে পালমোনারি আর্টারি যেটা যেটা আমাদের রাইট ভেন্ট্রিকল থেকে আসে, সেটার কিন্তু সবসময় ব্রাঞ্চিং হয়ে যায়। তো এটা হচ্ছে ব্রাঞ্চিং হয়ে যে রাইট এবং লেফট পালমোনারি আর্টারি হয়ে যায়। আর এটার সাথে অ্যাওটার যেটা ডিফারেন্সটা, যে অ্যাওটা কিন্তু লেফট ভেন্ট্রিকল থেকে অ্যারাইজ করার পর অ্যাসেন্ডিং অ্যাওটা দেন ডিসেন্ডিং অ্যাওটা হয়ে বডি নিচের দিকে সাপ্লাই দিয়ে নেমে যায়। তো অ্যাওটার কিন্তু কোনো ব্রাঞ্চিং থাকে না। তো এটা আমাদের মাথায় রাখতে হবে যখন আমরা আউটফ্লো ট্র্যাক গুলা ট্র্যাক করবো, যে এখানে আউটফ্লো ট্র্যাক গুলা নিয়ে বলা হচ্ছে যে the outer pulmonary artery should cross or from X as they exit the heart if the parallel transposition of the great arteries or double outlet right ventricle should be suspected. তো এখানে যেটা সেটা হচ্ছে যে আমার দেখা, এটা হচ্ছে যে আমার লেফট ভেন্ট্রিকল, এবং লেফট ভেন্ট্রিকল থেকে যেটা সেটা হচ্ছে আমার অ্যাওটাটা এদিকে চলে আসছে, এবং একই সাথে দেখা যায় যে রাইট ভেন্ট্রিকল থেকে আমার পালমোনারি আর্টারি যেটা
সেটা আমার মানে সেটা আমার অ্যারাইজ করতেছে। তো দেখা যায় যে রাইট ভেন্ট্রিকল থেকে যখন পালমোনারি আর্টারিটা আসে, তো সেটা অ্যাওটাকে ক্রস করে লেফটের দিকে চলে আসে, এবং অ্যাওটাটা আবার পালমোনারি আর্টারি যেটা সেটাকে ক্রস করার পরে সে মিডিয়ালি চলে আসে। তো যেহেতু দুইটা একটা একটাকে ক্রস করতেছে, তো এটা আমার সাইনটা মানে দেখাটা ইম্পর্টেন্ট যে এই যে প্রপার যে ক্রসিংটা দুটা আউটফ্লো ট্র্যাক্টের, এই প্রপার ক্রসিংটা হচ্ছে নাকি। এখানে যেটা একদম নর্মাল এলভিওটি আমরা দেখিয়েছি যে লেফট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকল থেকে যে এই যে একটা টিউবুলার শেপ একটা স্ট্রাকচার সেটা অ্যারাইজ হচ্ছে, যেটা হচ্ছে আমার অ্যাওটা। এবং একই সাথে যে রাইট ভেন্ট্রিকল থেকে যে এই ছবিটাতে দেখেন যে রাইট ভেন্ট্রিকল এবং রাইট ভেন্ট্রিকল থেকে যেটা হচ্ছে আমার পালমোনারি আর্টারি যেটা সেটা অ্যারাইজ হচ্ছে। এবং পালমোনারি আর্টারি যেটা আমি মাত্র বললাম যে কথাটা, যে পালমোনারি আর্টারি সবসময় ব্রাঞ্চিং থাকে। পালমোনারি আর্টারিটা মেইন পালমোনারি ট্রাঙ্কটা অ্যারাইজ হয়ে কিন্তু এটা দুই সাইডে দুটা রাইট মানে ব্রাঞ্চ হয়ে যাচ্ছে। রাইটের দিকে যাচ্ছে হচ্ছে যে রাইট পালমোনারি আর্টারি, এবং লেফটের দিকে যেটা সেটা হচ্ছে যে লেফট পালমোনারি আর্টারি হয়ে এটা মানে নিচে অ্যাওটাতে যে ড্রেন করে, মানে ডাক্টাস আর্টারিওসাস দিয়ে অ্যাওটাতে ড্রেন করে এটা নিচের দিকে নেমে বডিতে ব্লাড সাপ্লাই হেল্প করছে। তো এখানে আরো কিছু ছবি যে রাইট ভেন্ট্রিকুলার ট্র্যাক্ট যে মেইন পালমোনারি আর্টারি, এটা দুই ভাগ হয়ে যায়, একটা রাইট পালমোনারি আর্টারি আর লেফট পালমোনারি আর্টারি। এবং লেফট পালমোনারি আর্টারি যেটা সেটা আলটিমেটলি যে অ্যাওটাতে ড্রেন করে লাংকে বাইপাস করার জন্য, সেটা হচ্ছে ডাক্টাস আর্টারিওসাসটা। এখানে আরো কিছু ছবি রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্টের। তো এটা ছিল আমাদের ফোর্থ চেম্বার ভিউ এবং আউটফ্লো ট্র্যাক্ট গুলা। এরপরে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে থ্রি ভেসেল ট্রাকিয়াল ভিউ। থ্রি ভেসেল ট্রাকিয়াল ভিউটা যেটা যে সেটা হচ্ছে যে আপনার হার্টের মধ্যে যে আউটফ্লো ট্র্যাক্ট গুলা মানে এটা অ্যারাইজ হলো, হওয়ার পরে যেটা হলো যে হার্ট থেকে যখন আমার আউটফ্লো ট্র্যাক্ট গুলা ব্লাড ফ্লোটা নিয়ে বের হয়ে আসতেছে, বের হয়ে আসার পর দেখা যাচ্ছে যে একটা আরেকটাকে ক্রস করতেছে। যে লেফটটা যেটা সেটা ক্রস করে রাইট যেটা রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট পালমোনারি ট্র্যাক্ট যেটা সেটা ক্রস করে লেফটের দিকে চলে আসতেছে, এবং লেফট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট যেটা সেটা রাইটের দিকে যে সেটা সেন্ট্রালি চলে যাচ্ছে। এবং একই সাথে যে বডির রাইট সাইডে যেটা আমার সুপিরিয়র ভেনা কেভা যেটা ব্লাড নিয়ে আসে, তো সেই ব্লাড ফ্লোটা সুপিরিয়র ভেনা কেভা দিয়ে রাইট অ্যাট্রিয়ামে যাচ্ছে। তো আমরা যদি হার্টের একদম সুপিরিয়রলি চিন্তা করি, তাহলে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে লেফট টু রাইট পালমোনারি আর্টারি, অ্যাওটা এবং সুপিরিয়র ভেনা কেভা একই লাইনে দেখতে পাই। এবং দেখা যায় যে এটার সাইজটা যে অ্যাওটা এবং পালমোনারি আর্টারি সাইজটা একই সমান থাকে। এই জিনিসটাকে আমরা বলতেছি যে থ্রি ভেসেল ভিউ। এখানে যে ছবিগুলা সেটা হচ্ছে আমরা দেখতেছি যে এখানে হচ্ছে যে অ্যাওটা লেফট থেকে আসতেছে, লেফট থেকে আসার পরে যেটা হচ্ছে যে অ্যাওটিক আর্চ হয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। একই সাথে আইভিসি বডির নিচ থেকে ব্লাড সাপ্লাই নিয়ে যাচ্ছে, এবং সুপিরিয়র ভেনা কেভা যেটা সেটা হচ্ছে যে বডির আপার পার্ট থেকে ব্লাড ফ্লোটাকে নিয়ে আসতেছে। এবং এটা যেটা যেটা এটা হচ্ছে থ্রি ভেসেল ট্রাকিয়াল ভিউ, যে এটা এই সাইডটা আমাদের লেফট এবং এটা আমাদের রাইট। এবং দেখা যাচ্ছে যে মেইন পালমোনারি আর্টারি, যেহেতু পালমোনারি আর্টারিটা আপনারা যদি একটু পিছনের দিকে যান, সেটা হচ্ছে আমাদের রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট থেকে আসার পরে যেটা হয় যে সেটা অ্যাওটাকে ক্রস করে লেফটে চলে আসে। তো লেফটে চলে আসার পরে যেটা সেটা হচ্ছে যে মেইন পালমোনারি আর্টারি, এবং তারপরে যেটা যে লেফট ভেন্ট্রিকুলার ট্র্যাক্ট যেটা অ্যাওটা, সেটা হচ্ছে যে অ্যাওটা যেটা রাইট ভেন্ট্রিকলকে ক্রস করে সেটা সেন্ট্রালি থাকে, এবং মোস্টলি রাইটে যেটা সেটা হচ্ছে যে সুপিরিয়র ভেনা কেভা। তো এইটা হচ্ছে আমার থ্রি ভেসেল ভিউ। এবং থ্রি ভেসেল ভিউটা আমাদের মনে রাখতে হবে যে লেফট টু রাইট, যেটাকে আমরা বলে থাকি যে প্যাস, যে পালমোনারি আর্টারি, অ্যাওটা এবং সুপিরিয়র ভেনা কেভা। এবং এটা থেকে যদি আমরা আরো একটু উপরের দিকে, এটা হচ্ছে যে হার্টের মোস্ট সুপিরিয়র অথবা ক্র্যানিয়ালি থাকে। তো আমরা যদি আরো একটু উপরের দিকে আমাদের ট্রান্সডুসারটা দিয়ে স্ক্যান করি, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে যে আমাদের পালমোনারি আর্টারি এবং অ্যাওটা যেটা ডাক্টাস আর্টারিওসাস দিয়ে একই সাথে একই জায়গায় ড্রেন করে, তো সেটার একটা কনফ্লুয়েন্সটা দেখতে পাই যে পালমোনারি আর্টারি আর অ্যাওটা যেটা একসাথে মিলে যে একটা ভি শেপ একটা স্ট্রাকচার তৈরি করে। তো এটা হচ্ছে যে আমাদের যে কনফ্লুয়েন্সটা সেটা। এখানে যদি আমরা আবার একটু দেখি, তাহলে এখানে যে কনফ্লুয়েন্সটা দেখতে পাচ্ছি যে লেফট সাইড এবং রাইট সাইড, লেফট সাইডে আছে যে পালমোনারি আর্টারি, এবং রাইট সাইডে যেটা সেটা হচ্ছে অ্যাওটা।
একটা আরেকটার সাথে মিলে যায়, মিলে যে একটা ভি শেপ একটা কনফারেন্স তৈরি হয়, এবং এখানে যেটা ছোট্ট একটা অ্যানিকোইক স্ট্রাকচার দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সুপিরিয়র ভেনা কেভা। এবং সুপিরিয়র ভেনা কেভা থেকে একটু উপরের দিকে আপনি যদি আরেকটা এরকম অ্যানিকোইক স্ট্রাকচার দেখতে পান, সেটা হচ্ছে আমাদের ট্রাকিয়া। তো এই ভিউটাকে আমরা বলে থাকি যে থ্রি ভেসিয়াল ট্রাকিয়াল ভিউ। এবং এই ছবিটাতে দেখলে যে আরো একটু ক্লিয়ার লাগে যে পালমোনারি আর্টারি লেফটে, এবং তারপরে যেটা থাকবে যে অ্যাওটা এবং সুপিরিয়র ভেনা কেভা। এবং দেখেন যে পালমোনারি আর্টারি যেটা, সেটা কিন্তু অ্যাওটার সাথে ডাক্টাস আর্টারিওসাস দিয়ে একসাথে মিলে যাচ্ছে, মিলে যে একটা ভি শেপ একটা স্ট্রাকচার তৈরি করতেছে। তো আমাদের সবসময় এটা মনে রাখতে হবে যে থ্রি ভেসেল ট্রাকিয়াল ভিউ দেখার সময় যে সূত্রটা আমরা বলে থাকি সেটা হচ্ছে যে প্যাস, পালমোনারি আর্টারি, অ্যাওটা এবং সুপিরিয়র ভেনা কেভা। যে সুপিরিয়র ভেনা কেভা সবচেয়ে লেফটে থাকবে, এবং যেহেতু রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট এবং লেফট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট একটা একটাকে ক্রস করে, তো ক্রস করার কারণে যে রাইটের যে পালমোনারি আর্টারি সেটা মোস্টলি লেফটে চলে আসে, যেটা পালমোনারি আর্টারি এখানে দেখাচ্ছে। এবং লেফট থেকে যে অ্যাওটা, যে লেফট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট এবং অ্যাওটা, সেটা ক্রস করে সেটা সেন্ট্রালি চলে যায়, সেটা হচ্ছে যে অ্যাসেন্ডিং অ্যাওটা। এবং একটা টাইমের পরে দেখা যায় যে আরেকটু উপরের দিকে আমি যদি ক্র্যানিয়ালি স্ক্যান করি, তাহলে পালমোনারি আর্টারি এবং অ্যাওটা একসাথে মিশে যায় ডাক্টাস আর্টারিওসাস দিয়ে। তো এটাই ছিল হচ্ছে যে আমাদের আরো কিছু ভিউ, যে থ্রি ভেসেল ট্রাকিয়াল ভিউ, যে খুবই ইম্পর্টেন্ট যে আপনি কনফ্লুয়েন্সটা যেটা, যে অ্যাওটা এবং পালমোনারি আর্টারি যেটা, সেটা একসাথে যেটা মিলে যাচ্ছে সেটা দেখানোটা। তো এটা ছিল হচ্ছে যে আমাদের হার্টের যেটা, যে নর্মাল যে আউটপুট ট্র্যাকটা সেটার অ্যানাটমি। তো এটা ছাড়াও যে আমি আগে যখন আমরা হার্টের শুরুতেই যখন হার্টের পজিশন এবং শেপ নিয়ে কথা বলেছি, তখন আমরা সাইটাস নিয়ে কথা বলেছি, যে সাইটাসের মধ্যে আসলে যেটা থাকে যে সাইটাস ইনভার্সাস টোটালিস, যেখানে যে কন্ডিশন যে ইন হুইচ দ্য অর্গান অফ দ্য চেস্ট অ্যান্ড অ্যাবডোমিন আর অ্যারেঞ্জড ইন এ পারফেক্ট মিরর ইমেজ রিভার্সিবল of the normal stomach and heart on the right side। যে টোটাল যদি সাইটাস ইনভার্সাস থাকে, তাহলে দেখা যায় যে যে পুরাটাই বডির মানে চেস্ট আর অ্যাবডোমিনের সবগুলো অর্গানই উল্টাপাল্টা করে থাকে, যে স্টমাক এবং হার্টটা যেটা সেটা লেফট না থেকে রাইটে থেকে চলে যায়। এবং এই কন্ডিশনের, যাতে এই কন্ডিশনটা আপনি ধরতে পারেন অথবা অ্যাভয়েড করতে পারেন, এই জন্য কিন্তু যে আপনি যখন হার্ট মানে ক্রিম করবেন, অথবা আপনি যখন সাইটাসটা দেখবেন, তখন আমি নর্মালি, শুধু আমি না, আপনাদের সবারই এটা প্র্যাকটিসে থাকা উচিত, যে খুবই ইম্পর্টেন্ট আমার ডিসেন্ডিং অ্যাওটা যেটা, সেটাকে স্পট করা। কারণ ডিসেন্ডিং অ্যাওটা আমাদের সবসময় লেফটে থাকে। যদি টোটাল সাইটাস ইনভার্সাস টোটালিসও থাকে, তাহলে যে হার্ট এবং স্টমাকও যদি রাইটে চলে যায়, তারপর আপনি ডিসেন্ডিং অ্যাওটা দিয়ে আপনি সেটা বুঝতে পারবেন যে আসলে আপনার পজিশনটা কোন দিকটা লেফট আর কোন দিকটা রাইট। এরপর অনেক সময় দেখা যায় যে টোটালিস না, এখানে হচ্ছে যে পার্শিয়াল সাইটাস ইনভার্সাস, যে ক্ষেত্রে এটা হয় যে ইনকমপ্লিট সাইটাস ইনভার্সাস, ভ্যারিড অ্যানাটমি ইজ রিভার্সড ওয়েল আদার অর্গান রিমেন্স ইন দ্য নর্মাল লোকেশন। কিছু কিছু অ্যানাটমিক্যাল স্ট্রাকচার যেটা, সেটা দেখা যায় যে অপোজিটে চলে গেছে, কিন্তু দেখা যায় যে আদার যে অ্যানাটমিক্যাল, মানে এটা একটা মিক্সচার, যে কিছু নর্মাল অ্যানাটমি থাকে, কিছু অ্যাবনর্মাল অ্যানাটমি থাকে। তো মোস্টলি দেখা যায় যে হার্টটা যেটা রাইটে থাকে, বাট লিভারটা যেটা, সেটা হচ্ছে যে সেন্টার অফ দ্য বডিতে থাকে। এটা ছাড়াও দেখা যায় যে আমাদের আরো যেটা হার্টের যেটা পজিশন, সেটা হচ্ছে যে আমরা হার্ট যেটা দেখি সেটা দুই ভাবে দেখি, যে একটা হচ্ছে যে হার্টের পজিশন যেটা, আর আরেকটা যেটা সেটা হচ্ছে যে হার্টের অ্যাপেক্স এর যেটা পয়েন্টিং, মানে কোন দিকে অ্যাপেক্সটা পয়েন্ট করে আছে। তো ডেক্সট্রো মানে হচ্ছে যে রাইট সাইড বোঝায়, এবং লিভো মানে যেটা, সেটা হচ্ছে যে লেফট সাইড বোঝায়। তো দুইটা কন্ডিশন, যে একটাকে বলি ডেক্সট্রো পজিশন, একটা হচ্ছে লিভো পজিশন। লিভো পজিশন যেটা, সেটা দিয়ে দেখায় যে যে হার্টটা আসলে নর্মাল এক্সিস এবং নর্মাল পজিশনে আছে। তা লিভো মানে হচ্ছে লেফট। তো লিভো পজিশন যেহেতু আছে, তার মানে হার্টটা পজিশনটা লেফটে এবং এক্সিসটাও একই সাথে লেফটে। তো এটা হচ্ছে আমাদের নর্মাল হার্টের অ্যানাটমি। অনেক সময় দেখা যায় যে ডেক্সট্রো পজিশন মানে হচ্ছে যে নাম শুনে বোঝা যাচ্ছে যে ডেক্সট্রো মানে হচ্ছে রাইট। তো পজিশনটা রাইট, কিন্তু দেখা যায় যে অ্যাপেক্সটা যেটা, যে এক্সিসটা যেটা, অ্যাপেক্সটা সেটা হচ্ছে আমার লেফটে পয়েন্টেড হয়ে আছে, কিন্তু হার্টটা হচ্ছে আমার রাইটে ডিসপ্লেসড হয়ে গেছে। তো এটা অনেক সময় দেখা যায় যে চেস্টে যদি কোনো মাস থাকে অথবা প্লুরাল ইফিউশন থাকে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে ধাক্কা দিয়ে হার্টটাকে যে রাইটের দিকে নিয়ে যায়। তো এটা হচ্ছে আমার ডেক্সট্রো পজিশন। এটা ছাড়াও আরো দুটা কন্ডিশন যেটা, সেটা হচ্ছে যে লিভোকার্ডিয়া এবং ডেক্সট্রোকার্ডিয়া। ডেক্সট্রোকার্ডিয়া যেটা নাম শুনে বোঝা যাচ্ছে যে যে হার্টের যে এক্সিসটা সেটা
রাইট বরাবর থাকবে, এবং লিভোকার্ডিয়া যেটা সেটা হচ্ছে যে হার্টের যে এক্সিসটা যেটা সেটা লেফট বরাবর থাকবে। তো লিভোকার্ডিয়া যেটা সেটা হচ্ছে রিভার্সিবল অফ অল অ্যাবডোমিনাল এন্ড থোরাসিক অর্গান except heart which is still in the usual location. এবং ডেক্সট্রোকার্ডিয়া যেটা সেটা হচ্ছে যে কন্ডিশন ইন হুইচ দ্য হার্ট ইজ পয়েন্টেড টুয়ার্ড দ্য রাইট সাইড অফ দ্য চেস্ট ইনস্টেড অফ নর্মালি পয়েন্টিং টু দ্য লেফট। তো এটা আমার সূত্রটা মনে রাখতে হবে যে আসলে ডেক্সট্রো মানে কি, লিভো মানে কি। ডেক্সট্রো মানে যেটা সেটা হচ্ছে যে রাইট, আর লিভো মানে হচ্ছে লেফট। আর দুই ভাবে দেখতে পারি, একটা হচ্ছে যে কার্ডিয়াক পজিশন দিয়ে মানে এক্সিস দিয়ে, আর একটা হচ্ছে যে হার্টের পজিশন দিয়ে। যদি হার্টের পজিশন লিভো পজিশন থাকে দ্যাট মিনস যে হার্ট আমার নর্মালি লেফটে আছে। লিভোকার্ডিয়া থাকে তাহলে হার্টের এক্সিসটা আমার লেফটে, দ্যাট মিনস হুইচ ইজ আ নর্মাল অ্যানাটমি। কিন্তু যদি আমার ডেক্সট্রোকার্ডিয়া থাকে তাহলে হচ্ছে যে আমার হার্টের যে অ্যাপেক্সটা সেটা পয়েন্টেড হয়ে আছে রাইটে, এবং ডেক্সট্রোকার্ডিয়া যেটা সেটা দেখা যায় যে বডির অন্য অর্গান যেটা সেটা হচ্ছে যে হার্টের পজিশন যেটা সেটা হচ্ছে আমার রাইট। তো এইটা হচ্ছে কিছু ছবি দেখায়, ছবি দেখালে যেটা যে লিভো পজিশন যেটা নর্মাল হার্টের পজিশন, যে একই ডিসেন্ডিং আউটা দেন লেফট অ্যাট্রিয়াম, তার মানে এটা লেফট সাইড, এবং হার্টের এক্সিসটা যেটা সেটা হচ্ছে আমার লেফটের দিকে পয়েন্টেড হুইচ ইজ নর্মাল। ডেক্সট্রো পজিশন যেটা যে ডেক্সট্রো মানে রাইট, পজিশন মানে হার্টের পজিশনটা চেঞ্জ হয়ে গেছে। তো এখানে যেটা সেটা হচ্ছে যে আমার স্পাইনের সামনে ডিসেন্ডিং আউটা, কিন্তু হার্টটা যেটা সেটা এখানে না থেকে আমি দেখতেছি যে হার্টের রাইটে যেটা আইবিসি বরাবর হার্টটা, তার মানে হার্ট হচ্ছে ডেক্সট্রো রাইটে চলে গেছে। আচ্ছা, এটা হচ্ছে যে ডেক্সট্রোকার্ডিয়া। কার্ডিয়া মানে হচ্ছে যে আপনার যে অ্যাপেক্স এর যে পয়েন্টিংটা সেটা ডেক্সট্রো মানে রাইটে থাকবে, যেটা অ্যাবনর্মাল। তার মানে হচ্ছে যে হার্টটা লেফটে আছে কারণ ডিসেন্ডিং আউটটা এখানে, কিন্তু পজিশন যেটা সেটা হচ্ছে যে আমার কিন্তু রাইটের দিকে হুইচ ইজ অ্যাবনর্মাল। এখানে আরো কিছু ছবি যে ডেক্সট্রো পজিশন, নোট দ্য কার্ডিয়াক এক্সিস স্টিল পয়েন্টস টু দ্য লেফট সাইড বাট দ্য হার্ট ইজ লোকেটেড ইন দ্য রাইট সাইড। যেহেতু ডেক্সট্রো পজিশনটাই চেঞ্জ রাইটের দিকে, তার মানে হার্টটা যেটা এখানে ডিসেন্ডিং আউটটা, কিন্তু হার্টটা হচ্ছে আমার রাইটের দিকে, কিন্তু অ্যাপেক্সটা কিন্তু লেফটের দিকে আমার পয়েন্টেড হয়ে আছে, মানে লিভোকার্ডিয়া কিন্তু পজিশনটা হচ্ছে ডেক্সট্রো পজিশন। আর এখানে যেটা সেটা হচ্ছে যে ডেক্সট্রোকার্ডিয়া, যেটা অ্যাপেক্সটা যেটা সেটা হচ্ছে আমার রাইটের দিকে পয়েন্ট হয়ে আছে। তো এটা মাথায় একটু রাখতে হবে যে কোনটা লিভো, কোনটা ডেক্সট্রো, কোনটা ডেক্সট্রোকার্ডিয়া, কোনটা ডেক্সট্রো পজিশন। এখানে যেটা সেটা হচ্ছে যে এটা ডেক্সট্রো পজিশন, তার মানে নাম শুনে বোঝা যাচ্ছে যে রাইট সাইডে হার্টটা থাকবে। তো এখানে হচ্ছে যে আমার আহ যেটা সেটা হচ্ছে যে স্পাইন বরাবর যেটা সেটা হচ্ছে আমার ডিসেন্ডিং আউটটা, এবং এটা লেফটে না থেকে হার্টটা কিন্তু টোটালি রাইটে চলে গেছে। তো এটা ছিল যে আমাদের হার্টের যেটা নর্মাল যে অ্যানাটমিটা অথবা বেসিক যে অ্যানাটমিটা, সেটা আমি জানি যে খুবই বোরিং এবং মানে কিছুটা আসলে হেজিও, যে শুরুতেই যদি কেউ যদি ফার্স্ট টাইম যারা স্ক্যান করতেছেন অথবা ফার্স্ট টাইম যারা হার্টের কার্ডিয়াক মানে অ্যানাটমিটা পড়তেছেন, তাদের কাছে আসলে এটা একটু মানে খুবই হেজি লাগে যে আসলে লেফট দিকে কোনটা যাচ্ছে, রাইট দিকে কোনটা যাচ্ছে, এবং জিনিসগুলো এত ড্রাই যে আসলে এটা বোঝানোর মতো, মানে এটা টোটালি নিজের চিন্তা করে এটা বের করতে হবে যে আচ্ছা লেফট থেকে আমার আয়োটা আসতেছে, রাইট থেকে আমার পালমোনারি আর্টারি আসতেছে, এবং একটা একটাকে ক্রস করতেছে, ক্রস করার পর কোনটা রাইটে যাচ্ছে কোনটা লেফটে যাচ্ছে। তো এটা মাথায় চিন্তা রাখতে হবে, এবং স্ক্যানিং এর সময় আমাদের বারবার এই জিনিসগুলো রিক্যাপিচুলেট করতে হবে। তো এই যে অ্যানাটমিটা দিয়ে আসলে হার্টের মোটামুটি যে 90% যেটা সেটা অ্যানুয়ালি স্ক্রিনিংটা হয়ে যায়। তো তারপরে আমাদের যেটা কন্ডিশন যেগুলো থাকে সেটা নিয়ে আমরা এখন একটু কিছুক্ষণ কথা বলবো, যে ফিটাল হার্ট অ্যাবনর্মালিটিতে কি কি থাকে। তো প্রথমে আসেন যে প্রথমে যখন আমি চিন্তা করলাম যে হার্ট আমি দেখলাম, হার্টে দেখার পর আসলে আমার যেটা হার্ট রেটটা আমি নিলাম, হার্টটা নেওয়ার পর আমি দেখলাম যেটা নর্মাল নাকি অ্যাবনর্মাল, ব্র্যাডিকার্ডিয়া নাকি ট্যাকিকার্ডিয়া। এটা দেখার পর যেটা আমি করবো সেটা হচ্ছে যে পজিশনটা দেখলাম। পজিশনটা দেখার পর আমি দেখলাম যে আসলে হার্টটা কোন পজিশনে আছে, এটা কি লিভো পজিশনে আছে, লিভোকার্ডিয়া, নাকি ডেক্সট্রো পজিশনে আছে, ডেক্সট্রোকার্ডিয়া। সেটা দিয়ে আমি আমার সাইটাসটা যেটা সেটা আমি ইভালুয়েট করলাম। এটা করার পর যখন আমি ভিতরে ঢুকবো হার্টটা স্ক্যান করার সময়, প্রথম যে জিনিসটা আমাদের মাথায় আসবে অথবা প্রথম যে স্ট্রাকচারটা আমরা দেখবো সেটা হচ্ছে যে অ্যাট্রিয়াম। তো অ্যাট্রিয়াম যেটা সেটা হচ্ছে যে অ্যাট্রিয়ামের মধ্যে আমাদের অনেক সময় অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট থাকে। তো অ্যাট্রিয়াল সেপ্টামটা যেটা সেটা হচ্ছে যে তিনটা ভাগে আমরা ভাগ করে থাকি, যে সেটা হচ্ছে যে মোস্ট প্রক্সিমাল যেটা, মিডল এবং মোস্ট ডিস্টাম।
মোস্ট প্রক্সিমাল যেটা সেটাকে আমরা বলি যে সেপ্টাম প্রিমিয়াম, তারপরে যেটা সেটা হচ্ছে যে সেপ্টাম সেকেন্ডাম, এবং মোস্ট ডিস্টালি যেটা থাকে সেটা হচ্ছে আমাদের সাইনাস ভেনোসাস। তো এই যে অ্যাট্রিয়ামের যে সেপ্টামটা, এখানে যদি কোনো আমাদের হোল থাকে তাহলে সেটাকে আমরা বলি যে অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। এবং অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্টটা যেটা আমি মাত্রই বললাম যে 3 ভাগে আমরা ভাগ করে থাকি, যে অস্টিয়াম প্রিমিয়াম, অস্টিয়াম সেকেন্ডাম এবং সাইনাস ভেনোসাস। যদি আপনি এটা হচ্ছে মোস্ট প্রক্সিমাল, মিডল এবং ডিস্টালি। Blood will shunt from right atrium to the left atrium due to increased pulmonary resistance in the utero, difficult to detect in utero due to normal shunting through the foramina ovale. যেটা কথাটার মানে হচ্ছে যে আমাদের যেহেতু যে নর্মাল ফিটাল সার্কুলেশনের জন্য অলরেডি রাইট থেকে লেফটে একটা হোল থাকে, যেটা ফোরামেনা ওভালি। তো যদি আমাদের এএসডি থাকে এবং ছোট এএসডি থাকে, যে খুবই ছোট একটা এএসডি, তাহলে সেটা যখন ফিটাল মানে স্ক্যানিং আমরা করি সেক্ষেত্রে এটা ডিটেক্ট করাটা একটু একটু টাফ। কারণ নর্মালি যেহেতু এমনিতে একটা শান্টিং থাকে, তো সেই শান্টিং এর মধ্যে আবার যে এএসডিটা যেটা যদি খুব স্মল এএসডি হয় তাহলে সেটা আমরা ডিটেক্ট করাটা একটু টাফ হয়ে যায়। তো কাদের আসলে হার্টের অ্যানোমেলি গুলা হবে, অথবা যে কারা এটার জন্য মানে রিস্ক ফ্যাক্টর, তো সেটা যেটা যে কমন কনজেনিটাল হার্ট ডিফেক্ট ইজ মোস্ট কমন বার্থ ডিফেক্ট associated with abnormal karyotype and structural anomaly, increased nuchal thickness, chromosomal defect, maternal use of oral contraceptive during pregnancy, maternal diabetes, lupus, alcohol এবং teratozin exposure. এটা ছাড়াও যেটা হয় সেটা হচ্ছে যে ফ্যামিলি হিস্ট্রিটা খুবই আমাদের ইম্পর্টেন্ট। যদি ফার্স্ট ডিগ্রি রিলেটিভের যদি কনজেনিটাল হার্ট ডিফেক্ট থাকে তাহলে সবসময় যেটা এআইইউএম রিকমেন্ড করে যে বাচ্চার একটা ফিটাল ইকোকার্ডিয়াম করার। হয়তো স্ক্যানিং আমি দেখতেছি সব ঠিকঠাক আছে, তারপরেও যেহেতু স্ক্যানিংটা আমাদের এত বেশি মানে প্রিসাইজড হয় না অথবা এত বেশি স্পেসিফিক হয় না, সেক্ষেত্রে যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে পজিটিভ, সেক্ষেত্রে আমরা সবসময় রিকমেন্ড করি একটা ইকোকার্ডিওগ্রাম করার। তো এএসডি দেখলাম আমরা সেপ্টাল ডিফেক্টটা, এটা দেখার পর তারপরে যেটা আমরা ইভালুয়েট করবো সেটা হচ্ছে যে ভেন্ট্রিকল। প্রথমে আমরা অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট সেপ্টামটা যেটা সেটা ইভালুয়েট করলাম, সেখানে যদি কোনো হোল থাকে সেটা হচ্ছে এএসডি। আর তারপরে যদি আমরা নিচে ভেন্ট্রিকলের দিকে যাই তাহলে যে ভেন্ট্রিকল যেটা সেটা আমরা ইভালুয়েট করবো। ভেন্ট্রিকল নর্মালি ইনট্যাক্ট থাকে, কিন্তু যদি ভেন্ট্রিকলের কোনো সেপ্টাম ডিফেক্ট থাকে সেটাকে আমরা বলি ভিএসডি। ভিএসডি এএসডির চেয়ে অনেক বেশি কমন, এবং একই সাথে এএসডির চেয়ে ভিএসডিটা কিন্তু ডিটেক্ট করাটাও ইজি। তো এটা নর্মালি আমাদের 4th চেম্বার ভিউ আমরা এএসডি ভিএসডি সবগুলো ইভালুয়েট করব। এবং ভিএসডি যেটা সেটা দুই ধরনের হতে পারে, যে মাসকুলার এবং মেমব্রেনাস। বেস্ট ইভালুয়েটেড ইন দ্য 4th চেম্বার ভিউ মাসকুলার যেটা, আর মেমব্রেনাস যেটা সেটা হচ্ছে যে এলবিওটি যেটা দেখে থাকি, সেই এলবিওটি দেখার সময় আমরা এটা ইউজ করে থাকি। মোস্ট কমন কনজেনিটাল কার্ডিয়াক ডিফেক্ট। তো অনেক সময় দেখা যায় যে যেহেতু মানে হার্ট একটা খুবই একটা ছোট স্ট্রাকচার ফিটাসে, তো এএসটি মানে সেপ্টাম গুলা সবসময় ইভালুয়েট করার সময় আমাদের যেটা করতে হয়, যে আমাদের যেটা ম্যান্ডেটরি সেটা হচ্ছে আমরা কালার ফ্লো করি। যে নর্মাল 2D তে যদি আমরা দেখি যে না আসলে কোনো হোল নাই, কিন্তু তারপরে দেখা যায় যে অনেক সময় যখন আমরা কালার দিই তখন দেখা যায় যে একটা স্লাইড আমরা হোলের মতো দেখতে পাই, মানে একটা বাইপাস দেখতে পাই, যে রাইট ভেন্ট্রিকল থেকে লেফট ভেন্ট্রিকলে একটা ছোট্ট একটা স্লিটের মতো এখান থেকে একটা ব্লাড ফ্লো হচ্ছে। তো সেখান দিয়ে কিন্তু আমরা বুঝতে পারি যে এখানে কোনো গ্যাপ আছে। তো এই ছবিটাতে আপনি যদি দেখেন, যে যদি আমি নর্মাল 2D তে দেখি তাহলে হচ্ছে আমি একটু বড় করে দিই ছবিটা, দেখে কিন্তু মনে হচ্ছে না যে এখানে কোনো মানে স্লিট আছে অথবা কোনো সেপ্টাল ডিফেক্ট আছে। একটু অ্যানিকুইক এরিয়া এখানে দেখা যাচ্ছে, কিন্তু এটা ডিটেক্ট করাটা খুবই মানে কনফিউজিং, যে এটা কি আসলে আর্টিফ্যাক্ট নাকি এটা আসলে কোনো হোল আছে। তো এই ক্ষেত্রে যখন আমরা কালার এখানে দিলাম তখন কিন্তু দেখতে পাচ্ছি যে সরাসরি এখানে রাইট ভেন্ট্রিকুলার সাথে লেফট ভেন্ট্রিকুলার একটা কানেকশন। তার মানে নিশ্চয়ই এখানে যেটা যে সেপ্টাল ডিফেক্ট যেটা সেটা আছে। তো এখানে যেটা যে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টের যেটা সেটা কিছু টাইপ, যে মাসকুলার এবং পেরিমেমব্রেনাস। মাসকুলার যেটা সেটা হচ্ছে মোর অ্যাপেক্স এর দিকে থাকে, যে যেহেতু মনে আছে নাকি আপনাদের যে ট্রাভিকুলেশনটা বেশি যেদিকে থাকে রাইট ভেন্ট্রিকলের, সেখানে যে নিচের দিকে অ্যাপেক্স এর মোর অন দা মোর টুয়ার্ডস দা অ্যাপেক্স সেটা হচ্ছে মাসকুলার। এবং যদি এন্ডোকার্ডিয়াল কুশন মানে দিকে থাকে হোলটা, তাহলে সেটা আমাদের মোর লাইক মেমব্রেনাস। এখানে একটা লার্জ ভিএসডি দেখতে পাচ্ছি।
তো এটা আসলে অনেক থিওরিটিক্যাল যে কোথায় মাসকুলার কোথায় মেমব্রেনাস, কিন্তু মোস্টলি যেটা ইম্পর্টেন্ট স্ক্রিনিং এর ক্ষেত্রে সেটা হচ্ছে যে আপনার হোল আছে কি নাই। তো আপনি যদি শুধু এতটুকু ইভালুয়েট করতে পারেন যে আচ্ছা যে এখানে ভিএসডি আছে, তাহলে দ্যাটস এনাফ। আপনি রিপোর্টে আপনার কখনোই আসে না যে লিখতে যাচ্ছে মাসকুলার পোর্শনে, আপনি যদি পারেন লিখতে সেটা মোর স্পেসিফিক বলতে পারেন, দ্যাটস ভেরি গুড। বাট আপনি যদি না পারেন সেটাও কিছু যায় আসে না। কিন্তু আপনি যদি না দেখতে পারেন যে একটা ভিএসডি, একটা লার্জ ভিএসডি নিয়ে আসছে, কিন্তু আপনি সেটা মিস করলেন, তখন হচ্ছে সেটা একটা অ্যালার্মিং ব্যাপার। কিন্তু এটা ছাড়া আসলে এটা এতটা ম্যাটার করে না। এখানে আরো কিছু যে ভিএসডির ছবি, যে যখন কালার ডপলার আমরা দিচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি যে একটা অ্যাবনর্মাল কানেকশন, তাই না, রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকলের মধ্যে। এই ছবিটাতে খুব সুন্দর করে দেখা যাচ্ছে যে একটা ভিএসডি, এটা হচ্ছে পেরিমেমব্রেনাস, মোর মানে মোর ক্র্যানিয়ালি। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে আমাদের হোলটা যেটা সেটা হচ্ছে যে অ্যাট্রিওভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট থাকে। তো এটা হচ্ছে যে একটা কমন যেটা যে অ্যাট্রিয়াম এবং মানে ভেন্ট্রিকল দুইটা সেপ্টামের মাঝ যেখানে মিটিং পয়েন্টটা, সেখানে যদি হোলটা থাকে অথবা সেখানে যদি গ্যাপটা থাকে, তাহলে সেটাকে আমরা বলি যে এন্ডোকার্ডিয়াল কুশন ডিফেক্ট অথবা অ্যাট্রিওভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। Atrial and ventricular septal defect at the level of atrioventricular valves. Combination of an inlet VSD and a premium ASD can be partial or completely seen in trisomy 21, best evaluated in the 4-chamber view. তো দেখা যায় যে অ্যাট্রিয়াম এবং অ্যাট্রিয়াল সেপ্টাম এবং ভেন্ট্রিকুলার সেপ্টামটা যে জায়গাতে মিট করে, নরমালি এন্ডোকার্ডিয়াল কুশন থেকে আমাদের এই জিনিসটা আমাদের ডেভেলপড হয় এমব্রিওলজিক্যালি। তো সেখানে যদি কোনো হোল থাকে তাহলে সেটাকে আমরা বলি যে অ্যাট্রিওভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। এবং এটা যদি হয় যে মোস্টলি যে ট্রাইসোমি 21 যেটা ডাউন সিনড্রোম যেটা, সেক্ষেত্রে এটা দেখা যায়। তো এখানে যেটা যে এখানে দেখা যাচ্ছে যে এখানে একটা এভিএসটি, যে একটা হোল, যে কমপ্লিট এভিএসটি, যে লেফট ভেন্ট্রিকল আর রাইট ভেন্ট্রিকলের মাঝামাঝি এবং একই সাথে লেফট অ্যাট্রিয়াম এবং রাইট অ্যাট্রিয়ামের মাঝখানে এন্ডোকার্ডিয়াল কুশন ডিফেক্টটা যেটা সেটা যে দেখতে পাচ্ছেন যে এটা অ্যাট্রিয়াল সেপ্টাল ওয়াল আর ভেন্ট্রিকুলার সেপ্টাল ওয়াল, ঠিক দুটার মিটিং পয়েন্টটা যেটা সেখানে একটা গ্যাপ। তো এটা হচ্ছে যে কমপ্লিট অ্যাট্রিওভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। আচ্ছা, এটা হচ্ছে যে আমাদের যে হার্টের যে সেপ্টাম সেটার যে সমস্যাগুলো এবং সেখানে যে হোল থাকলে যেটা হয় সেটা নিয়ে কথা বললাম। তো এরপরে যেটা হচ্ছে যে যদি সেপ্টামটা আমাদের ঠিক থাকে অথবা যদি ঠিক নাও থাকে, আমরা ডিটেক্ট করার পর যেটা তারপরে আমরা কি দেখবো, তারপরে আমরা 4-চেম্বার ভিউ যেটা যে সেটা হচ্ছে যে আমরা সিমেট্রিটা দেখবো হার্টের, যে রাইট অ্যাট্রিয়াম আর লেফট অ্যাট্রিয়ামটা কি সমান নাকি এবং রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকলটা সমান নাকি। তো এটা ইভালুয়েট করার সময় আমি যদি কখনো দেখা যায় যে লেফট হার্ট যেটা অথবা হাইপোপ্লাস্টিক হার্ট, অনেক সময় যে লেফট অ্যাট্রিয়ামটা যেটা অথবা লেফট ভেন্ট্রিকলটা যেটা সেটা হচ্ছে ছোট, এই কন্ডিশন থেকে আমরা বলি লেফট হার্ট। এবং একই সাথে যদি আমরা কখনো দেখি যে রাইট সাইডে যেটা, যে রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকল যেটা সেটা যদি ছোট মানে শ্রিঙ্কেজ থাকে, অ্যাসিমেট্রিক থাকে, তাহলে সেটা হচ্ছে আমাদের রাইট হার্ট সিম্পটম। তো লেফট হার্ট যেটা হয় সেটা হচ্ছে ইউজুয়ালি কজড বাই অ্যাওর্টিক এবং মাইট্রাল অ্যাট্রেসিয়া। যেহেতু আমাদের লেফট থেকে অ্যাওর্টা অ্যারাইজ করে এবং লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলের মাঝখানে যে আমাদের বাল্বটা সেটা হচ্ছে যে মাইট্রাল বাল্ব, যদি কখনো মাইট্রাল বাল্বের অ্যাট্রেসিয়া হয় অথবা অ্যাওর্টিক যদি অ্যাট্রেসিয়া হয়, তাহলে যেটা যে ব্লাডটা তো ওভাবে ফ্লো হতে পারে না অথবা পাম্প হতে পারে না। এক্ষেত্রে যেটা দেখা যায় যে সেটা হচ্ছে যে আমাদের অ্যাওর্টার যে সাইজটা, সে অ্যাওর্টার সাইজটা ছোট হয়ে যায় এবং অ্যাওর্টার সাইজটা ছোট হওয়ার কারণে যে ব্লাড ফ্লোটা কম থাকে, ব্লাড ফ্লোটা কম মানে ব্লাডের পরিমাণটা কম থাকার কারণে যে লেফট ভেন্ট্রিকলটাও ছোট হয়ে যায় এবং একই সাথে লেফট অ্যাট্রিয়াম যেটা সেটাও ছোট হয়ে যায়। এবং যখন যে কোনো একটা বডির যে কোনো অ্যানাটমি যেটা মানে সিমেট্রিক্যাল থাকে, যে রাইট এবং লেফট থাকে, তা যে কোনো ক্ষেত্রে যেটা হয় যে একটা যখন ছোট হয়ে যায় তখন কম্পেনসেটরি আরেকটার হাইপারট্রফি হয়, যে আরেকটা বড় হয়ে যায়। তো যেহেতু লেফট হার্টে যে সেটা অ্যাওর্টার অথবা মাইট্রাল ভালভ যেটার কারণে হোক না কেন, যেহেতু সাইজটা ছোট হয়ে যায়, তো সেক্ষেত্রে দেখা যায় যে রাইট হার্টটা যেটা সেটা রাইট হার্টটা এনলার্জ করে। এবং এটা আপনারা বেস্ট এটা দেখতে পারবেন যে 4-চেম্বার ভিউ। এবং এটার সাথে যেটা কমনলি যে সিনড্রোমটা থাকে সেটা হচ্ছে যে যদি ফিমেল ফিটাস থাকে তাহলে হচ্ছে যে টার্নার সিনড্রোম যেটা সেটার সাথে এটা খুব কোইনসাইড করে।
এটা ছাড়াও যেটা কমনলি সি উইথ ডাবল আউটলেট রাইট ভেন্ট্রিকল, যেটা আমরা একটু পরে পড়বো যে আসলে ডাবল আউটলেট রাইট ভেন্ট্রিকল বলতে আসলে কি বোঝাচ্ছে। তো একই সাথে যেটা সেটা হচ্ছে যে রাইট হার্ট হাইপোপ্লাসিয়া যদি হয় তাহলে সেম লেফটের মতোই যে রাইট হার্টটা যেটা সেটা হচ্ছে ছোট হয়ে যাবে, যেটা হয় যে কমনলি কজড বাই পালমোনারি অ্যাট্রেসিয়া, যেহেতু পালমোনারিটা আমাদের রাইট থেকে আসে এবং দেখা যায় যে এই ক্ষেত্রে যেটা হয় যে রাইট ভেন্ট্রিকল এবং রাইট অ্যাট্রিয়াম যেটা সেটা ছোট হয়ে আসে এবং লেফটটা যেটা সেটা হচ্ছে এনলার্জ থাকে। একইভাবে ফোর্থ চেম্বার ভিউ দেখতে পাই এবং এটা মোস্টলি অ্যাসোসিয়েটেড যেটা সেটা হয় হচ্ছে ফিটাল হাইড্রোস এবং ফিটাল হার্ট ফেইলিউরের সাথে। এখানে কিছু ছবি, যে ছবিতে দেখতে পাচ্ছেন যে এটা আসলে হাইপোপ্লাস্টিক লেফট হার্ট। তো একইভাবে যে আমাদের স্পাইন, ডিসেন্ডিং অ্যাওটা এবং দেখা যাচ্ছে লেফট অ্যাট্রিয়ামটা কিন্তু সেটা খুবই ছোট এবং লেফট ভেন্ট্রিকলটাও কিন্তু খুবই ছোট, তো হাইপোপ্লাস্টিক। এবং একই সাথে এখানেও যদি দেখেন তাহলে হচ্ছে যে লেফট অ্যাট্রিয়ামটা একদমই ছোট এবং একই সাথে লেফট ভেন্ট্রিকল যেটা সেটাও খুব ছোট। এই ছবিটাতে আরো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে রাইট সাইড, লেফট সাইড, কারণ স্পাইন, ডিসেন্ডিং আউটা এবং দেখা যাচ্ছে যে এটা কিন্তু ছোট হাইপোপ্লাস্টিক। এটা যেটা সেটা হচ্ছে হাইপোপ্লাস্টিক রাইট ভেন্ট্রিকল, সেটা হচ্ছে যে স্পাইন, ডিসেন্ডিং আউটা, রাইট অ্যাট্রিয়াম যেটা রাইট অ্যাট্রিয়ামটা সাইজটা ঠিক আছে কিন্তু রাইট ভেন্ট্রিকল যেটা সেই রাইট ভেন্ট্রিকলটা কিন্তু একদমই ছোট হাইপোপ্লাস্টিক। যদি এই ছবিটাতে যান তাহলে এই ছবিটাতে আরো স্পষ্ট হয়ে যাবে। আচ্ছা, তো এটা যেটা যে আমরা সিমেট্রিকটাও দেখে ফেললাম, আমরা সেপ্টালের যে ডিফেক্ট সেটাও জেনে ফেললাম। তো এরপরে যেটা আসবে সেটা হচ্ছে যে আমাদের আউটফ্লো ট্র্যাক্ট গুলো যেটা সেটার যে অ্যাবনর্মালিটিটা সেটা আমাদের রুল আউট করতে হবে। তো সেটার মধ্যে যেটা সেটা হচ্ছে যে কোয়ার্কটেশন অফ অ্যাওটা, যে কন্ডিশনটা হয় প্রথমে সেটা হচ্ছে কোয়ার্কটেশন অফ দ্য অ্যাওটা। এটা কি আসলে? তো কোয়ার্কটেশন অফ দ্য অ্যাওটা যেটা সেটা হচ্ছে যে অ্যাওটিক আর্চটা যেটা অথবা যে ডিসেন্ডিং পোর্শনটা যেটা সেটা হচ্ছে ন্যারোয়িং হয়ে যায়। তো ন্যারোয়িংটা যে যখন হবে তো অ্যাওটা যেহেতু আমাদের লেফট সাইড থেকে আসে এবং লেফট সাইড থেকে অ্যাওটা লেফট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট হয়ে অ্যারাইজ হয়ে অ্যাসেন্ডিং অ্যাওটা হয়ে ডিসেন্ডিং অ্যাওটা হয়ে বডির নিচের দিকে চলে আসবে। তো যেহেতু অ্যাওটার ন্যারোয়িং হচ্ছে, অ্যাওটার ন্যারোয়িং হওয়ার কারণে হবে যে যে পরিমাণ ব্লাড অ্যাওটার নর্মালি ফ্লো করার কথা সেই পরিমাণ ব্লাড সে কন্টেইন করতে পারবে না। এবং যেহেতু আর্টারি গুলাই কিন্তু পরে আমাদের পালস, আর্টারিতে আমরা পালস দেখি এবং ন্যারোইং এর কারণে যে ওই পরিমাণ যখন ব্লাড অ্যাওটা বডির নিচে নিতে পারছে না ডিসেন্ডিং অ্যাওটা, তখন যেটা হবে যে আমাদের ক্লিনিক্যালি আমরা যখন পেডাল পালস গুলা যখন আমরা ফিল করবো তখন পেডাল পালসটা যেটা সেটা হচ্ছে খুব মানে ডিক্রিজ অথবা খুব স্লো আমরা পাবো নিওনেটদের ক্ষেত্রে। তো সেটা হচ্ছে যে এটা হচ্ছে যে কোরাক্টেশন অফ দ্য অ্যাওটা যেখানে ন্যারোইং হবে। তো এটা তিন ভাগে ভাগ হয়ে যেতে পারে, যেহেতু আমরা জানি যে পালমোনারি আর্টারি যেটা সেটা হচ্ছে যে অ্যাওটাতে ড্রেন করে। তো এটা হতে পারে যে এটা প্রিডাক্টাল, পোস্টডাক্টাল, জাক্সটাডাক্টাল। প্রিডাক্টাল যেটা সেটা হচ্ছে যে ডাক্টাস আর্টারিওসাস জয়েনিং এর আগেই যদি ন্যারোইংটা থাকে তাহলে সেটা হচ্ছে প্রিডাক্টাল। আর জাক্সটাডেক্টাল যেটা সেটা হচ্ছে যে ডাক্টাস আর্টেরিওসাস যেটা সেটা ড্রেনের ঠিক সময় একই সাথে ওই লেভেলেই যদি থাকে তাহলে সেটা হচ্ছে জাক্সটাডেক্টাল। আর পোস্ট ডাক্টাল যেটা সেটা হচ্ছে যে ডাক্টাস আর্টেরিওসাস যখন জয়েন করলো তারপরে যে ন্যারোইংটা থাকলো সেটা হচ্ছে পোস্ট ডাক্টাল। তো কোরাক্টেশন অফ দ্য অ্যাওটা হচ্ছে এটাই যে এখানে ছবিগুলো দেখলে বোঝা যাচ্ছে যে যখন ডিসেন্ডিং অ্যাওটা যেটা নেমে আসতেছে সেখানে একটা ন্যারোইং। এরপরে যে কন্ডিশনটা সেটা হচ্ছে যেটা হচ্ছে যে ট্রাঙ্কাস আর্টারিওসাস যেটা সেটা হচ্ছে যে সিঙ্গেল লার্জ আউটফ্লো ট্র্যাক উইথ ভিএসটি। যেহেতু আউটফ্লো ট্র্যাকটা যেটা আমাদের দুটো থাকে, একটা হচ্ছে রাইট আউটফ্লো ট্র্যাক যেটা রাইট ভেন্ট্রিকল থেকে আসে, যেটা লেফট আউটফ্লো ট্র্যাক সেটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল থেকে আসে। তো ট্রাঙ্কাস আর্টারিওসাস এর ক্ষেত্রে যেটা হয় যে রাইট এবং লেফট যেটা দুটাই আমার একটা কমন ট্রাঙ্ক থেকে অ্যারাইজ করে, যে অ্যাওটা এবং যেটা পালমোনারি আর্টারি দুইটা একটা সিঙ্গেল লার্জ আউটফ্লো ট্র্যাক হয়ে এটা বের হয়। তো সেটাই হচ্ছে যে ট্রাঙ্কাস আর্টেরিওসাস সিঙ্গেল লার্জ আউটফ্লো ট্র্যাক উইথ বিএসটি পালমোনারি আর্টারি অ্যারাইজ ফ্রম দ্য ট্রাঙ্ক ভেসেল আফটার ইট এক্সিস্ট দ্য হার্ট। তো এই ক্ষেত্রে যেটা যে সেটা আমরা দেখতে পাচ্ছি যে ট্রাঙ্কাস আর্টেরিওসাস যেটা যে পালমোনারি আর্টারি এবং অ্যাওটা দুটো একটা মধ্যে সিঙ্গেল যে ট্রাঙ্কটা যেটা সেটা থেকে আমার অ্যারাইজ হচ্ছে।
ট্রাঙ্কাস আর্টেরিওসাসের আরো কিছু ছবি, এই ছবিগুলো দেখলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে যে যে মেইন পালমোনারি ট্রাঙ্ক সেটা সেটা একটা সিঙ্গেল সেটা থেকে অ্যারাইজ হচ্ছে, মানে দুই সাইড থেকে আসতেছে না, একটা সিঙ্গেল আউটফ্লো ট্র্যাক এটা বের হয়ে যাচ্ছে। এরপরে সেটা হচ্ছে যে ট্রান্সপোজিশন গ্রেট আর্টারিজ। ট্রান্সপোজিশন গ্রেট আর্টারিজ সেটা হচ্ছে যে আউটফ্লো ট্র্যাক্টেরই এটা একটা অ্যাবনর্মালিটি। যদি রাইট আউটফ্লো ট্র্যাক্ট আসলে লেফট থেকে অ্যারাইজ করে এবং লেফটটা যদি রাইট থেকে অ্যারাইজ করে, তার মানে যে পালমোনারি আর্টারি সেটা যদি আমার লেফট ভেন্ট্রিকল থেকে আসে এবং আয়োটা সেটা যদি আমার রাইট ভেন্ট্রিকল থেকে আসে। তো যেহেতু আমরা জানি যে পালমোনারি আর্টারি এবং অ্যাওটা দুইটা মানে নির্দিষ্ট জায়গা থেকে অ্যারাইজ হওয়ার পরে একটা আরেকটাকে ক্রস করে উপরের দিকে উঠে যায়, এবং এই কারণেই দেখা যায় যে লেফটের দিকে পালমোনারি আর্টারি থাকে, দেন লেফট টু রাইট থ্রি ভেসেল ভিউ যেটা আমরা দেখি যে লেফট টু রাইট যে পালমোনারি আর্টারি অ্যাওটা এবং সুপিরিয়র ভেনা কেভা থাকে। তো সেটা এই ক্রসিং এর কারণেই আসলে হয়। যদি ক্রস না করে তাহলে কিন্তু যে পালমোনারি আর্টারি সেটা কিন্তু মানে সেটা রাইটে থাকতো এবং অ্যাওটা সেটা কিন্তু লেফটে থাকতো। কিন্তু যেহেতু ক্রস করে একটা আরেকটার কারণে যে এই জন্যই পালমোনারি আর্টারিটা রাইট থেকে অ্যারাইজ হয়ে লেফটে চলে যায় এবং অ্যাওটা সেটা লেফট থেকে অ্যারাইজ হয়ে সেন্ট্রালি চলে আসে রাইটের দিকে। তো ট্রান্সপোজিশন অফ দ্য গ্রেট আর্টারিসে যেটা হবে সেটা হচ্ছে যে অ্যাওটা সেটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল থেকে আসবে এবং পালমোনারি আর্টারি সেটা লেফট ভেন্ট্রিকল থেকে আসবে, এবং এটার কারণে যেহেতু ক্রসিং হবে না তো দেখা যাবে যে দুইটা ভেসেল সেটা হচ্ছে খুবই প্যারালালি দেখা যাবে, যে একটা আরেকটা প্যারালাল। ছবিগুলো দেখলে আরো বুঝতে পারবেন। তার আগে একটু পড়ে নিই, সেটা হচ্ছে যে aorta arise from right ventricle and pulmonary artery arise from left ventricle. Vessels parallel as they exit the heart instead of crossed. Outflow tract views used for diagnosis. Baby will be cyanotic at birth with complete transposition. তো এখানে যেটা ছবিটা সেটা হচ্ছে যে দুইটা প্যারালাল সেটা হচ্ছে ভেসেল দেখা যাচ্ছে। লেফট ভেন্ট্রিকল থেকে যে পালমোনারি আর্টারি এবং রাইট ভেন্ট্রিকল থেকে অ্যাওটা অ্যারাইজ হচ্ছে এবং কোনো ক্রসিং হচ্ছে না। ক্রসিং না হওয়ার কারণে যে অ্যাওটা সোজাসুজি উঠে যাচ্ছে, আর লেফট ভেন্ট্রিকল সেটা কিন্তু সেটা থেকে যে পালমোনারি আর্টারি পালমোনারি ট্রাঙ্ক সেটাও বের হয়ে আসতেছে। তো থ্রি ভেসেল ভিউ যখন আমরা দেখি, এটা যদি শুধু থ্রি ভেসেল ভিউ দেখি তাহলে কিন্তু আমাদের কাছে এটা মানে নর্মাল লাগবে, কারণ একই কিন্তু মানে পালমোনারি আর্টারি অ্যাওটা এবং সুপিরিয়র ভেনা কেভাটা একই লাইনে দেখা যায়। তো এই জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে যখন আমরা হার্টের ভিউ গুলো নিব তখন যে ক্রসিংটা, যে রাইট থেকে রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকুলার যে আউটফ্লো ট্র্যাক্টের যে ক্রসিংটা সেটা ডকুমেন্ট করাটা খুবই ইম্পর্টেন্ট। আদারওয়াইজ যদি আপনি শুধু থ্রি ভেসেল ভিউ দেখেন তাহলে কিন্তু সেই একই দেখা যাচ্ছে যে লেফট টু রাইট কিন্তু যে পালমোনারি আর্টারি অ্যাওটা এবং সুপিরিয়র ভেনা কেভা একই লাইনেই থাকতেছে। তো এটা ছিল ট্রান্সপোজিশন অফ দ্য গ্রেট ভেসেলস। তো এখানে আরো কিছু ছবি, এখানে যে গ্রেট ভেসেলস গুলো যেগুলো যে কমপ্লিট ট্রান্সপোজিশন, যে রাইট ভেন্ট্রিকল থেকে যে অ্যাওটা সেটা অ্যারাইজ করতেছে এবং লেফট ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারি। যদি আপনার কনফিউশন থাকে এবং আপনি বুঝতে না পারেন যে আসলে কি ক্রসিং হচ্ছে কি হচ্ছে না, তখন আমি প্রথমে বললাম সেটা হচ্ছে যে লেফট ভেন্ট্রিকল সেটা পালমোনারি আর্টারি ট্রান্সপোজিশনের ক্ষেত্রে উঠবে, এবং সেটা আমি কিভাবে ডিফারেন্সিয়েট করবো যে পালমোনারি আর্টারির সেটা দুটা ব্রাঞ্চ থাকে, যে রাইট এবং লেফট, এবং এটা দেখে কিন্তু বোঝা যায় যে পালমোনারি আর্টারি এবং অ্যাওটার সেটা কোনো ব্রাঞ্চিং থাকে না। তো এখানে যে কমপ্লিট ট্রান্সপোজিশন, আবার কিছু ছবি যে অ্যাওটাটা সরাসরি রাইট ভেন্ট্রিকল থেকে উঠে যাচ্ছে এবং লেফট ভেন্ট্রিকল থেকে সেটা হচ্ছে যে পালমোনারি আর্টারি সেটা অ্যারাইজ করতেছে। এটা ছাড়াও এগুলো ছিল আমাদের সব স্ট্রাকচারাল যে অ্যাবনর্মালিটি গুলো, সেগুলা যে ভেন্ট্রিকুলার সেপ্টাম ডিফেক্টের অ্যাবনর্মালির জন্য কোনটা হচ্ছে, কোথায় কোন হোল থাকতেছে, আউটফ্লো ট্র্যাক্টের কারণে অ্যাবনর্মালিটির জন্য কোনটা কোথায় কি হচ্ছে। তো এরপরে কিছু আমাদের সিনড্রোম থাকে যেটার মধ্যে খুবই ইম্পর্টেন্ট সেটা আমরা এমবিবিএস লেভেল থেকে জেনে আসছি, যে টেট্রালজি অফ ফ্যালোড। তো টেট্রালজি অফ ফ্যালোড সেটার 4টা কম্পোনেন্ট থাকে। এটা যদি একটু চিন্তা করা হয় তাহলে একটা একটার সাথে কোইনসাইড করে আপনারা নিজেরা মনে রাখতে পারবেন। যে 4টা কম্পোনেন্টের মধ্যে থাকে সেটা হচ্ছে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, ওভাররাইডিং অফ দ্য অ্যাওটা, পালমোনারি স্টেনোসিস এবং রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। তো প্রথমে আমি যদি মনে রাখি যে হার্টের রাইট থেকে পালমোনারি আর্টারিটা উঠতেছে, তো পালমোনারি আর্টারি সেটা স্টেনোসড, এবং স্টেনোসড হওয়ার কারণে ব্লাডটা ফ্লো হতে পারতেছে না, তো ব্লাডটা ব্যাক ফ্লো হচ্ছে। তো পালমোনারি আর্টারি স্টেনোসিস থাকলো, ব্লাডটা কমপ্লিটলি ব্যাক ফ্লো হচ্ছে। ব্যাক ফ্লো হওয়ার কারণে হচ্ছে
যে যেহেতু বের হতে পারতেছে না, শুধু জমতেছে ব্লাডটা, তো সেক্ষেত্রে যেটা হবে যে হার্টের রাইট ভেন্ট্রিকল যেটা সেটা বড় হয়ে যাবে, হাইপারট্রফি হবে। এবং যখন হাইপারট্রফি হবে এবং ব্লাডটা ফ্লো করতে পারবে না, যেহেতু একটা আউটফ্লো ট্র্যাক্ট আরেকটা আউটফ্লো ট্র্যাক্টে ক্রস করতে পারবে না, তো সেক্ষেত্রে যেটা হবে যে অ্যাওর্টাটা স্টেনোস্ট এরিয়াটাকে ক্রস করার জন্য একটু উপরের দিকে উঠে যাবে। তো সেক্ষেত্রে হবে যে যে ওভাররাইটিং অফ দ্য অ্যাওর্টা হবে। এবং যখন অনেক বেশি যে ব্লাড ফ্লোটা আমার জমতে থাকবে, ব্যাক ফ্লো হয়ে জমতে থাকবে, তখন যেটা যে একটা ভেন্ট্রিকল থেকে আরেকটা ভেন্ট্রিকলে বাইপাস করার জন্য বডিতে ফিজিওলজিক্যালি অনেক সময় একটা ছোট হোল তৈরি হয়, যে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। তো এটাই হচ্ছে আমার টেটালজি অফ ফ্যালো, যেটা সেটা হচ্ছে যে পালমোনারি স্টেনোস থাকবে, যার কারণে ব্যাক ফ্লো হবে ব্লাডের, হওয়ার পরে ভেন্ট্রিকলটা বড় হয়ে যাবে। ভেন্ট্রিকলটা বড় হয়ে যাওয়ার কারণে যেটা হবে যে এক ভেন্ট্রিকল থেকে আরেক ভেন্ট্রিকলে কিছু ব্লাড যেটা সেটা পাস করবে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টের মাধ্যমে। এবং যেহেতু স্টেনোস থাকবে রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্টটা, সেটাকে ওভারকাম করার জন্য লেফট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট যেটা অ্যাওটা, সেটা একটু ওভাররাইড করবে। তো এই চারটা কম্পোনেন্ট নিয়ে আমার হচ্ছে টেট্রালজি অফ দ্য ফ্যালো। এরপর যেটা সেটা হচ্ছে যে ইভিস্টিন অ্যানোমেলি। ইভিস্টিন অ্যানোমেলি যেটা সেটা হচ্ছে যে মা যদি অনেক বেশি লিথিয়াম ইউজ করে, তাহলে সেটা হয় যে ভালভের ডিসপ্লেসমেন্ট হয়। অ্যানাটমি পড়ানোর সময় আমরা হার্টের অ্যানাটমি পড়ানোর সময় আমরা দেখে ফেলেছি যে আসলে যে ট্রাইকাসপিড ভালভটা যেটা সেটা কিন্তু একটু অফসেট থাকে, নিচের দিকে থাকে, অ্যাপেক্স বরাবর থাকে। এবং মাইটাল ভালভটা যেটা সেটা হচ্ছে যে একটু উপরের দিকে থাকে। কিন্তু ইভিস্টিন অ্যানোমেলির ক্ষেত্রে যেটা হয় যে ট্রাইকাসপিড যে ভালভটা, যেহেতু ট্রাইকাসপিড ভালভ আমাদের রাইটে থাকে, সেটা ভালভটা অনেক নিচের দিকে থাকে। তো অনেক নিচের দিকে থাকার ক্ষেত্রে যেটা হয় যে রাইট অ্যাট্রিয়াম যেটা, রাইট মানে সমান ভাগে ভাগ হয় না, তো রাইট অ্যাট্রিয়াম যেটা সেটা অনেক বড় থাকে এবং রাইট ভেন্ট্রিকল যেটা সেটা অনেক ছোট থাকে। তো এটাই যে অ্যাসোসিয়েটেড উইথ ম্যাটারনাল লিথিয়াম ইউজ, ইনফেরিয়র ডিসপ্লেসমেন্ট অফ ট্রাইকাসপিড ভালভ, large right atrium with small right ventricle, best evaluated in 4-chamber view, significant tricuspid regurgitation can be demonstrated by color Doppler. তো এখানে যেটা সেটা হচ্ছে যে ইভিস্টিন অ্যানোমেলির কিছু ছবি, যে এখানে একটা রিগার্জিটেশন দেখাচ্ছে, ট্রাইকাসপিড রিগার্জিটেশন, যে রাইট অ্যাট্রিয়ামটা অনেক বড় আর রাইট ভেন্ট্রিকলটা কিন্তু ছোট। কারণ কি? কারণ বাল্বটা যেটা সেটা বাল্বটার অনেক ইনফেরিয়র ডিসপ্লেসমেন্ট, মানে অনেক নিচের দিকে ট্রাইকাসপিড বাল্বটা যেটা। তো ভাল্ব যদি নিচের দিকে চলে যায় তখন সেটা হচ্ছে যে ইভিস্টিন অ্যানোমেলি। আর যদি ভাল্বটা আমার না থাকে, ট্রাইকাসপিড ভাল্বটা যেটা, যে ট্রাইকাসপিড ভাল্ব কমপ্লিটলি অ্যাট্রেসিয়াও থাকতে পারে, সেক্ষেত্রেও একই হবে যে লার্জ রাইট অ্যাট্রিয়াম এবং স্মল রাইট ভেন্ট্রিকল। যদি ভাল্বটা নিচের দিকে নেমে যায় তাহলে হচ্ছে ইভিস্টিন, আর যদি কমপ্লিট যদি না থাকে তাহলে হচ্ছে ট্রাইকাসপিড অ্যাট্রেসিয়া। আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে যে ডাবল আউটলেট রাইট ভেন্ট্রিকল। ডাবল আউটলেট রাইট ভেন্ট্রিকল যেটা সেটা হচ্ছে যে অ্যাওর্টা এবং পালমোনারি আর্টারি দুইটাই আমার অরিজিনেট করবে হচ্ছে যে রাইট ভেন্ট্রিকল থেকে। তো নর্মালি কিন্তু একটা রাইট থেকে আসে, একটা লেফট থেকে আসে, কিন্তু এই ক্ষেত্রে ডাবল আউটলেট রাইট ভেন্ট্রিকলের ক্ষেত্রে যেটা হবে যে দুইটা একটা কমন, যে সেটা রাইট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টা এবং পালমোনারি আর্টারি দুইটা অ্যারাইজ করবে। তো এটা মেইনলি দেখা যায় যে এখন যদি দুইটা আউটফ্লো ট্র্যাকটি আমার রাইট সাইড থেকে অ্যারাইজ করে, তাহলে এটা খুবই নর্মাল যে লেফট সাইড যেটা, লেফট সাইড থেকে যেহেতু কিছু অ্যারাইজ করতেছে না, তো লেফট সাইডে দেখা যাবে যে হাইপোপ্লাস্টিক হয়ে যাবে, ছোট হয়ে যাবে। তো এটা আমরা যখন হাইপোপ্লাস্টিক লেফট হার্ট আমরা পড়েছি, তখন আমরা এটা বলেছি যে হাইপোপ্লাস্টিক লেফট হার্টের যেটা সেটা হচ্ছে যে একটা কজ, যেটা মেইন যেটা ফ্যাক্টর সেটা হচ্ছে ডাবল আউটলেট রাইট ভেন্ট্রিকল। তো এই ক্ষেত্রে ছবিটা যেটা সেটা হচ্ছে যে রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারি এবং অ্যাওর্টা দুইটাই অ্যারাইজ করতেছে, যেটা হওয়ার কথা ছিল না। যে ক্ষেত্রে আবার দেখতে পাচ্ছি আমরা যে পালমোনারি ট্রাঙ্ক এবং অ্যাওর্টা দুটাই আমার রাইট ভেন্ট্রিকল যেটা সে থেকে অ্যারাইজ হচ্ছে। এটা ছাড়াও যেটা থাকে যে আরো কিছু, এটা খুবই রেয়ার অ্যানোমেলি, তারপরে কিছু থাকে যে টোটাল অ্যানোমেলাস পালমোনারি ভেনাস রিটার্ন, পার্শিয়াল অ্যানোমেলাস পালমোনারি ভেনাস রিটার্ন। তো যেটা পালমোনারি ভেইন, যেটা নর্মালি পালমোনারি ভেইনটা যেটা সেটা হচ্ছে আমাদের লেফট অ্যাট্রিয়ামের সাথে কানেক্ট থাকে। তো লেফট অ্যাট্রিয়ামের সাথে যদি কানেক্ট না থাকে, এটা যদি রাইট অ্যাট্রিয়ামের সাথে কানেক্ট থাকে, তাহলে যেটা আমাদের টোটাল যে পালমোনারি ভেনাস রিটার্নটা যেটা, কারণ মানে
আমাদের যে ভেনাস রিটার্নটা হয় সেটা তো আমাদের বডিতে পালমোনারি ভেইন দিয়ে হয়ে থাকে। তো এই টোটাল যে পালমোনারি ভেইনের যে ভেনাস রিটার্নটা যেটা সেটা হচ্ছে অ্যানোমেলাস হয়ে যায়। তো এটাকেই হচ্ছে আমরা বলতেছি যে টোটাল অ্যানোমেলাস পালমোনারি ভেনাস রিটার্ন। All pulmonary veins connect to a location other than left atrium, usually the right atrium. আর partial যেটা সেটা হচ্ছে যে some of the pulmonary vein connects to an abnormal location. দেখা যায় যে পালমোনারি ভেইন তো দুই সাইডে মানে দুইটা থাকে, তো দেখা যায় যে একটা হয়তো লেফটে আমাদের কানেক্ট করতেছে আর আরেকটা যেটা সেটা রাইটে, পার্শিয়ালি। সেটা এখানে কিছু ছবি দেখাচ্ছে যে কমন পালমোনারি ভেইন যেটা রাইট অ্যান্ড লেফট পালমোনারি ভেইন নর্মালি যেটা সেটা হচ্ছে যে লেফটে আমাদের ড্রেন করে, তো লেফট ড্রেন না করে যদি রাইটে করে, যে এই ছবিটাতে যে রাইটে পালমোনারি ভেইনটা যেটা সেটা ড্রেন করতেছে তো টোটাল অ্যানোমেলাস। এখানে আরো যদি কিছু ছবি, আর এটা ছাড়া যেটা সেটা হচ্ছে যে আমাদের হার্টে যেটা যদি কখনো টিউমার থাকে অথবা যদি কোনো এই স্ট্রাকচারাল আউটফ্লো ট্র্যাক্টের অ্যানোমালির বাইরেও যদি কোনো সলিড মাস আমরা দেখতে পাই, তো সেটা হচ্ছে যে আমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট অথবা মোস্ট কমন যেটা ইন্ট্রাকার্ডিয়াক টিউমার, যেটাকে আমরা রhabdomyoma বলে থাকি, যে মোস্ট কমন রিজন ফর দ্য হার্ট ডেভিয়েটেড টুয়ার্ডস দ্য রাইট সাইড অফ দ্য বডি ডিউ টু কার্ডিয়াক মাস ফর্মেশন। যদি কোনো ইকোজেনিক কার্ডিয়াক মাস আমরা দেখতে পাই, যে সলিড একটা মাস, সেটা হচ্ছে আমাদের কার্ডিয়াক টিউমার, ইন্ট্রাকার্ডিয়াক টিউমার, যেটাকে আমরা রhabdomyoma বলে থাকি। ইকোজেনিক কিছু মাস দেখতে পাচ্ছি হার্টের মধ্যে, যে এই ছবিটাতে যেটা যে হার্ট যেটা হার্টের 4 চেম্বার ভিউ এবং এটার মধ্যে ইকোজেনিক মাস সেটা হচ্ছে যে রhabdomyoma। আর লাস্ট যে কন্ডিশনটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে যে একটোপিক কর্ডিস। একটোপিক কর্ডিসটা যেটা সেটা হচ্ছে যদি হার্নিয়েশন হয়, যে হার্টটা যদি থোরাক্সে না থেকে সেটা হচ্ছে চেস্ট ওয়ালের বাইরে চলে আসে। এটা অনেক সময় স্কিন দিয়ে কাভার থাকে, অনেক সময় স্কিন দিয়ে কাভার থাকে না, তো এই যে কন্ডিশনটা সেটাকে আমরা বলি একটোপিক কার্ডিস। এটা একটা পেন্টালজি, একটা অ্যানোমেলি, একটা সিনড্রোম আছে যেটাকে আমরা বলি যে পেন্টালজি অফ ক্যান্ট্রাল, সেটার একটা কম্পোনেন্ট। তো দেখা যায় যে বনি মানে স্কেলেটাল অথবা স্ট্রাকচার মানে থোরাক্সের যে স্কেলেটনটা সেটা ডিফেক্টের জন্য অনেক সময় এটা হয়, যে হাড়টা যেটা সেটা বাইরে চলে আসে। এটা একটা একটোপিক কর্ডিসের বাচ্চার ছবি, যে হাড়টা দেখতে পাচ্ছেন যে ইন্ট্রাথোরাসিক মানে চেস্ট ওয়ালের মধ্যে না থেকে বাইরে যেটা সেটা বাইরে বের হয়ে আসছে। হার্ট যেটা এটা অনেক ছোট, দেখা যায় 12 সপ্তাহের ফিটাসে 4 চেম্বার ভিউ অফ দ্য হার্ট, থোরাক্সে না থেকে বাইরে চলে আসছে। এটা ছাড়াও হার্টের যেটা আরো কিছু অ্যানোমেলি আছে, যে ফিটাল অ্যারিথমিয়া হতে পারে, যে ট্যাকিকার্ডিয়া, ব্যাডিকার্ডিয়া। এটা ছাড়াও যেটা সেটা হচ্ছে যে ইন্ট্রাকার্ডিয়া ফোকাস, ইকোজেনিক ফোকাস। তো অনেক সময় আমাদের এটা যখন আমি প্র্যাকটিস শুরু করলাম তখন এই ভুলটা আমিও করতাম, অথবা অনেক সময় মানে আমার এটা এটা আমি মানে এটা পরে আমার ক্লিয়ার হয়েছে, যে অনেক সময় অনেকে বলে যে দেখা যায় যে একটা ছোট একটা ইকোজেনিক এরিয়া সেটাকে মেপে বলতেছে যে এটা আসলে একটা ইন্ট্রাকার্ডিয়াক ফোকাস, ইকোজেনিক ফোকাস। তো একটা মাসকে অথবা ইকোজেনিক কোনো কিছুকে আপনি যখন আপনি বলবেন যে এটা ইকোজেনিক ইন্ট্রাকার্ডিয়াক ফোকাস, সেটা বলার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, যে যেই ফোকাসটাকে আপনি বলতেছেন যে এটা হচ্ছে ইন্ট্রাকার্ডিয়াক ইকোজেনিক ফোকাস, সেটার ইকোজেনিসিটিটা এমন হতে হবে যে সেটা যেন ফিটাল বোনের সমান হয়। অনেক সময় যে হার্টের লেফটে দেখা যায় যে প্যাপিলারি মাসল থাকে বা কর্ডি টেন্ডানি থাকে, তো এই মাসলটাকে প্যাপিলারি মাসলটা যেটা সেটাকে অনেক সময় একটু ইকোজেনিক লাগে হার্টের বাকি হার্টের স্ট্রাকচার গুলোর সাথে। তো তখন এটা অনেকে ভাবে যে আসলে এটা একটা ইন্ট্রাকার্ডিয়াক ফোকাস, কিন্তু আসলে সেটা না। আপনার যেটা কোনো যদি আপনি ইকোজেনিক কিছু পান, তাহলে সেটা দেখার জন্য যেটা করতে হবে যে গেইনটা যেটা আমাদের মেশিনের সেটা গেইনটা কমে দিতে হবে, এবং তারপরেও যদি দেখা যায় যে হ্যাঁ ইকোজেনিক ফোকাসটা যেটা সেটা বোনের মতো একই সমান ইকোজেনিক, দেন তখনই আপনি এটাকে ইন্ট্রাকার্ডিয়াক ইকোজেনিক ফোকাস বলতে পারবেন। তো ইন্ট্রাকার্ডিয়াক ইকোজেনিক ফোকাসটা যেটা সেটা ডাউন সিনড্রোমের একটা মার্কার থাকলে আমরা অনেক সময় চিন্তা করি যাচ্ছে বাচ্চার হয়তো ডাউন বেবি হতে পারে। তো এই ক্ষেত্রে যেটা যে এটা একটা ইন্ট্রাকার্ডিয়াক ইকোজেনিক ফোকাস, এবং আপনি যদি ইকোজেনিসিটিটা স্পাইনের সাথে কম্পেয়ার করেন তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন যে একই সময় এটা ইকোজেনিক। তো অনেক সময় এটা আমাদের চিন্তা রাখতে হবে যে যে কোনো প্যাপিলারি মাসল অথবা কর্ডি টেন্ডানিকে আমরা যেন কখনো ইন্ট্রাকার্ডিয়াক ইকোজেনিক ফোকাস হিসাবে আমরা ভুল না করি। তো এখানে কিছু ছক দেওয়া আছে, যে ছকগুলা যে মোস্ট কমন যেটা সেই জিনিসগুলো আমি দেখিয়েছি, যে কনজেনিটাল হার্ট ডিফেক্ট আর মোস্ট কমন বার্থ ডিফেক্ট,
এটার মধ্যে যে ভেন্ট্রিকুলার সেপ্টাল ওয়াল ডিফেক্ট যেটা সেটা আরো বেশি কমন। এটা ছাড়াও যেটা থাকে যে ট্রাইসোমি 21, ইন্ট্রাকার্ডিয়াক টিউমারের মধ্যে থাকবে র‍্যাপটোমায়োমা, ফিটাল অ্যারিথমিয়া, আর্টেরিয়াল কন্ট্রাকশন থাকে, এবং এটা ছাড়া যে এপিস্টেন অ্যানোমেলি যেটা সেটা হচ্ছে লিথিয়াম ইউজ যারা প্রেগনেন্সিতে করে তাদের মধ্যে এটা বেশি হয়। তো হার্ট আমাদের মানে কমপ্লিট হয়ে গেল, এবং হার্ট যেটা যে অনেক বড় একটা পার্ট নিয়ে আমাদের ফিটাল হার্টটা, এবং এটা যদি দেখা হয় তাহলে চেস্টের যেটা সেটা হচ্ছে মোস্ট যে মানে 90% আমাদের সেটা মানে এটা কাভার হয়ে যায়। তো হার্ট ছাড়াও আমাদের যেটা থাকে ফিটাসে চেস্টে সেটা হচ্ছে যে ফিটাল লাং। ফিটাল লাং এর যেটা সেটা হচ্ছে ডেভেলপমেন্টাল কিছু থাকে, যে এমব্রায়োজেনিক ডেভেলপমেন্ট, যে কখনো অ্যালভিওলিটার যেটা সেটা কখন ডেভেলপ হয়, স্যাকটা কখন ডেভেলপ হয়। তো এগুলো আসলে খুবই, আপনারা একবার রিডিং পড়ে নিবেন, এটা পরীক্ষাতে তেমন একটা আসছে না। আর যেটা আমাদের জানতে হবে যে ফিটাল লাং যেটা সেটা হচ্ছে ইকোজেনিসিটিটা আমাদের ফিটাল লিভারের চেয়ে বেশি থাকে, মানে এটা মোর ইকোজেনিক থাকে ফিটাল লিভারের চেয়ে। এবং ফিটাল লাংটা দুই সাইডে থাকে হার্টের, এবং লাং আর হার্টকে কিন্তু অ্যাবডোমিন থেকে যেটা আমাদের মানে সেপারেট করে রাখে, বাউন্ডারি দিয়ে রাখে, সেটা হচ্ছে আমাদের ডায়াফ্রাম। তো এখানে যেটা বলেছে যে নর্মাল লাং টিস্যু মোর ইকোজেনিক দ্যান ফিটাল লিভার টিস্যু। As the pregnancy advances, the sonographic appearance of the fetal lung will increase in echogenicity. যত বেশি অ্যাডভান্স হতে থাকবে তত বেশি আমাদের যে ইকোজেনিসিটিটা লাং এর যেটা সেটা হচ্ছে আমাদের বাড়তে থাকবে। তো এটা আমাদের ডকুমেন্ট করতে হবে ফিটাল লাংটা, এবং যেটা যে amniocentesis is the gold standard for assessing fetal lung maturity. Lung maturation testing using the Lissithing sphingomyelin ratio এবং malposition of the heart should prompt a complete evaluation of the lung field. তো ফিটাল লাং থেকে যেটা আমাদের জানতে হবে যে ইকোজেনিসিটিটা যেটা সেটা যে ইকোজেনিসিটিটা আমাদের নরমালি এটা লিভার টিস্যুর চেয়ে বেশি হয়, এবং যত অ্যাডভান্স আপনারা হতে মানে জেস্টেশনটা যেতে থাকে তত ইকোজেনিসিটিটা তত বেশি বাড়তে থাকে। তো এরপরে যেটা যে আমাদের লাংয়ে আসলে কি কি সমস্যা হতে পারে। তো লাংয়ে আমাদের অনেক সময় সিস্টিক মাস ফর্ম হয়, আমাদের সলিড মাস ফর্ম হয়, অনেক সময় আমাদের হাইপোপ্লাসিয়া হয়। তো সেগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। যে প্রথম যেটা হয় সেটা হচ্ছে যে পালমোনারি হাইপোপ্লাসিয়া। আমার যখন স্কেলেটাল আমি যখন ক্লাসটা নিয়েছি তখন আমি পালমোনারি হাইপোপ্লাসিয়া সম্বন্ধে ওখানে আমি ইন ডিটেইলস আমি কথা বলেছি। তো সেটা ছাড়াও যেটা যে আমাদের পালমোনারি হাইপোপ্লাসিয়া যেটা এটা একটা ফ্যাটাল একটা ব্যাপার। এবং এক্ষেত্রে যেটা হয় যে ফিটাল যে চেস্টটা সেটা ফিটাল চেস্টটা যেটা খুবই ন্যারো হয়ে যায়, কারণ এটা পালমোনারি হাইপোপ্লাসিয়া হয়ে যায়। তো আমরা চোখে দেখেও, খালি চোখে দেখেও আমরা বুঝতে পারি যে এখানে ফিটাল পালমোনারি মানে হাইপোপ্লাসিয়া যেটা পালমোনারি হাইপোপ্লাসিয়া আছে। কিন্তু এটা ছাড়াও যেটা আমরা করতে পারি যে চেস্টে যেটা আমরা কিছু আমরা তিনটা সার্কামফারেন্স নিয়ে তিনটা মেজারমেন্ট নিয়ে থাকি। তো হার্টের যে চেস্টের যে ফোর্থ চেম্বার ভিউ যেটা, সেই ফোর্থ চেম্বার ভিউ এ যে আপনি যদি চেস্টের একটা সার্কামফারেন্স নেন যেটা হচ্ছে যে আউটার টু আউটার, তাহলে সেটা যেটা সেটা আমাদের হচ্ছে যে চেস্ট সার্কামফারেন্স অথবা থোরাসিক সার্কামফারেন্স। এবং একই ভিউয়ে আপনি যদি হার্টের একটা সার্কামফারেন্স নেন তাহলে সেটা হচ্ছে আমাদের কার্ডিয়াক সার্কামফারেন্স। কার্ডিয়াক সার্কামফারেন্স থোরাসিক সার্কামফারেন্স যদি আমরা একটা রেশিও বের করি এবং এটা যদি 0.7 এর চেয়ে নিচে থাকে তাহলে সেটা সিগনিফিকেন্ট করে যেটা যে সিভিয়ার থোরাসিক হাইপোপ্লাসিয়া আছে। তো এই কথাগুলো এখানে লিখে আছে যে কজ বাই রেস্ট্রিকশন অর কম্প্রেশন অফ ডেভেলপিং লাং টিস্যু, অলিগোহাইড্রোনিয়ান, ইনকমপ্লিট ডেভেলপমেন্ট অফ দ্য লাং টিস্যু হবে, মোস্ট কমন থাকে যে ডায়াফ্রাগমেটিক হার্নিয়ার ক্ষেত্রে, এবং যেটা যে ফিটাল থোরাসিক অথবা অ্যাবডোমিনাল সার্কামফারেন্স রেশিও যদি লেস দ্যান 0.7 হয় তাহলে ইন্ডিকেট করে যেটা সিগনিফিকেন্ট থোরাসিক হাইপোপ্লাসিয়া। তো এখানে যেটা সেটা হচ্ছে এই ছবিটাতে দেখতে পাচ্ছেন যে থোরাক্সটা খুবই ছোট এবং দেখলে মনে হচ্ছে যে মরিচের মতো, বেল অ্যান্ড পেপার শেপ থোরাক্স, এবং এখানে যেটা সেটা হচ্ছে একটা ছোট একটা থোরাক্স, খুবই ন্যারো। কিছু ছবি এখানকার পালমোনারি হাইপোপ্লাসিয়ার। আচ্ছা, এটার পরে যেটা যে পালমোনারি হাইপোপ্লাসিয়ার পরে যেটা আমরা কথা বলবো সেটা হচ্ছে যে যদি আমাদের লাঙে মাল্টিপল সিস্ট থাকে। তো লাঙে অনেক সময় বড় সিস্টও থাকে, যে ম্যাক্রোসিস্ট থাকে, মিডিয়াম টাইপের সিস্ট থাকে, অনেক সময় হচ্ছে ছোট ছোট সিস্ট থাকে।
তো এই কন্ডিশনটাকে যেটা যে অনেক যখন সিস্ট থাকবে তখন সেটা হচ্ছে যে ইকোজেনিক হয়ে যায় অনেক বেশি যে কোনো টিস্যু, যেমন কিডনিতেও যদি অনেক ধরনের অনেক বেশি ছোট ছোট সিস্ট থাকে তাহলে সেটা হচ্ছে যে কিডনির ইকোজেনিসিটিটা বেড়ে যায়। ঠিক একইভাবে যদি লাঙে যদি আমি অনেক সময় দেখি যে অনেক বেশি ইকোজেনিক লাংটা আহ এবং তাহলে হচ্ছে যে এখানে ছোট ছোট অনেক সিস্ট আছে। তো এই কন্ডিশন থেকে আমরা বলি যে কনজেনিটাল সিস্টিক অ্যাডিনোম্যাটোয়েড ম্যালফরমেশন অথবা সিক্যাম। এটাকে অলসো কল congenital pulmonary airway malformation. মোস্ট কমন চেস্ট ম্যাস আইডেন্টিফাইড ইন ফিটাস, ইউজুয়ালি ইউনিল্যাটারাল হয় কিন্তু অনেক সময় বাইল্যাটারালও হতে পারে। ক্যান কজ মেডিসিনাল শিফট অর কার্ডিয়াক ম্যালপজিশন। এটা যেটা হবে যে ডায়াফ্রাম, যেটা ডায়াফ্রাম এটা আপনি কিভাবে বুঝবেন যে এখানে সিক্যাম আছে? প্রথম যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে লাংয়ের ইকোজেনিসিটিটা, লাংয়ের ইকোজেনিসিটিটা অনেক বেশি থাকবে। ডায়াফ্রাম যেটা, ডায়াফ্রামটা নর্মালি আমাদের কনভেক্স থাকে, কনভেক্স না থেকে আমাদের হচ্ছে কনকেভ টাইপের হয়ে যাবে। এবং লাংয়ের ইকোজেনিসিটিটা অনেক ছোট ছোট সিস্টের জন্য এত বেশি হবে যে আপনি যখন কম্পেয়ার করবেন নর্মাল লাং টিস্যুর সাথে তখন আপনি ইকোজেনিসিটিটা দেখে আপনি বুঝতে পারবেন। এবং তারপরে যেটা হবে যে যেহেতু অনেক ছোট ছোট সিস্ট থাকে তো অনেক সময় করে যে এটা যে হার্ট অথবা যে হার্টের অথবা মেডিস্টেনালটাকে যেটাকে সেটাকে হচ্ছে পজিশনটা শিফট করে ফেলে। তো এই কথাগুলো এখানে বলা হয়েছে। এবং সিকাম যেটা সেটা হচ্ছে কয়েকটা টাইপ থাকে, যে টাইপ 1, 2 এবং 3। এবং এটা ছাড়াও যেটা সেটা সিস্ট গুলার সাইজের উপরে এটাকে আমরা ডিভাইড করতে পারি, যে মাইক্রোসিস্ট, মিডিয়াম সিস্ট এবং ম্যাক্রোসিস্ট। তো এখানে যেটা সেটা হচ্ছে যে সিকামের কিছু ছবি, যে দেখতে পাচ্ছেন যে লাংয়ের ইকোজেনিসিটিটা খুবই অ্যাবনর্মাল। এবং হার্টটা যেটা সেটাকে মনে হচ্ছে যে হার্টের যে এক্সিসটা সেটা কার্ডিয়াক এক্সিসটা ধাক্কা দিয়ে ওইদিকে মানে সরে গেছে, পজিশনটা চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে একটা ম্যাক্রোসিস্ট টাইপ 1। যে টাইপ 3 যেটা সেটা হচ্ছে যে ডায়াফ্রামের উপরে লাং টিস্যুটা এবং লাং টিস্যুর ইকোজেনিসিটিটা অনেক বেশি। আচ্ছা, তো এটা ছিল আমাদের সিক্যাম যেটা লাঙে হয়। এটা ছাড়া আমাদের আরেকটা সিস্ট যেটা সিস্টিক এরিয়া যেটা হয় যেটাকে বলি ব্রঙ্কোজেনিক সিস্ট। তো ব্রঙ্কোজেনিক সিস্ট যেটা সেটার সাথে সিক্যামের যে ডিফারেন্সটা সেটা হচ্ছে যে ব্রঙ্কোজেনিক সিস্টটা যেটা সেটা সবসময় একটা সিঙ্গেল অ্যানেকোইক সিস্ট থাকে এবং এটা যেটা সেটা হচ্ছে সেন্ট্রালি থাকে লাং প্যারেনকাইমা থেকে। আর যেটা সিক্যামের ক্ষেত্রে যেটা সেটা কিন্তু সবসময় মাল্টিসিস্টিক হয়। তো এটা দিয়ে কিন্তু সিক্যাম থেকে আমাদের ব্রঙ্কোজেনিক সিস্টটা যেটা সেটাকে হচ্ছে যে আমরা ডিফারেন্সিয়েট করে থাকি। এরপরে যে কন্ডিশনটা সেটা হচ্ছে যে পালমোনারি সিকুয়েস্ট্রেশন। যে পালমোনারি যে যে লাং টিস্যুটা আছে যদি কখনো নন ফাংশনাল লাং টিস্যু থাকে, যেটা মানে আপনি দেখবেন যে ইকোজেনিক একটা এরিয়া যেটা একটা ডিফারেন্ট একটা ব্লাড সাপ্লাই পাচ্ছে। নর্মালি যে যে ব্লাড সাপ্লাইটা আসে যে ব্রঙ্কিয়াল ট্রি থেকে, সেটার থেকে না এসে যে আউটার একটা ডেরিভেটিভ থেকে সেই ইকোজেনিক এরিয়াটা একটা ব্লাড সাপ্লাই পাবে। তো এটা হচ্ছে যে পালমোনারি সিকুয়েস্ট্রেশন। যেমন এখানে দেখতে পাচ্ছি যে একটা ইকোজেনিক একটা এরিয়া, এবং এই ইকোজেনিক এরিয়াটা যেটা সেটা হচ্ছে যে ব্লাড ফ্লোটা যদি আমি কালার ডপলার দিয়ে থাকি তখন দেখা যাচ্ছে যে আমার অ্যাওটা থেকে। নোট দ্য ইকোজেনিক ট্রায়াঙ্গেল অফ দ্য লাং টিস্যু দ্যাট ইজ রিসিভিং ইটস ব্লাড সাপ্লাই from the thoracic aorta, not the pulmonary artery. তো এটা হচ্ছে যে আমাদের পালমোনারি সিকুয়েস্ট্রেশন। নর্মালি যেটা আমাদের চেস্টে যেটা সবচেয়ে কমন সেটা হচ্ছে সিকাম, যেটা সেটা আমাদের লাগে। তো এটা ছাড়াও যেটা যে অনেক সময় পালমোনারি সিকুয়েস্ট্রেশন থাকতে পারে। তারপর যে অ্যানোমালিটা সেটা হচ্ছে যে আমাদের চেক করতে হবে যে ডায়াফ্রামটা, এবং ডায়াফ্রামের যেটা দেখতে হবে যে ডায়াফ্রামের যে রাইট এবং লেফট দুইটা আমাদের মানে একটা কমপ্লিট ডায়াফ্রাম যেটা সেটা আমাদের ইভালুয়েট করতে হবে। যে অনেক সময় রাইট সাইডে আমাদের গ্যাপ থাকে ডায়াফ্রামের, অথবা অনেক সময় লেফট সাইডে কোনো স্লিপ থাকে যেটাকে আমরা ডায়াফ্রামেটিক হার্নিয়া বলে থাকি। এবং ডায়াফ্রামেটিক হার্নিয়া হলে যেটা হয় যে স্টমাকটা যেটা সেটা অ্যাবসেন্স অফ স্টমাক থাকে, কারণ স্টমাকটা যেটা সেটা হচ্ছে যে স্লিপ দিয়ে থোরাসিক ক্যাভিটির মধ্যে চলে আসে। তো এটাই হচ্ছে ডায়াফ্রামেটিক হার্নিয়া, যে abdominal organ herniate into chest cavity through an opening in the diaphragm. Fetal stomach visible at the same level of the heart in transverse of coronal view. নর্মালি এটা যেটা সেটা ইউনিল্যাটারাল থাকে, আর নর্মালি যেটা লেফটে আমরা দেখতে পাই। তো এটা হচ্ছে যে আমাদের একটা নর্মাল ডায়াফ্রাম যেটা যে হার্ট এবং স্টমাককে আমাদের সেটা ডিভাইড করতেছে, এবং রাইট এবং লেফট সাইডে দুটার আমরা কর্নারটাই কিন্তু সুন্দরভাবে দেখতে পাচ্ছি, ট্র্যাক করতে পারতেছি। তো ডায়াফ্রামেটিক হার্নিয়ার ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে হার্ট এবং স্টমাকটা একই লেভেলে থোরাসিকে, কারণ যে স্লিপটা থাকে সেই স্লিপটা দিয়ে এটা থোরাক্সে পড়ে উঠে যে স্টমাকটা, এবং অ্যাবসেন্স অফ স্টমাক থাকে। কিন্তু আপনি যখন হার্ট লেভেলে আপনি আসবেন তখন আপনি যে হার্টের সাথে আরেকটা আপনি অ্যানিউক্লোইক একটা এরিয়া যেটা সেটা দেখতে পান।
তো এটা হচ্ছে ডায়াফ্রাগমেটিক হার্নিয়া। আরো কিছু ছবি ডায়াফ্রাগমেটিক হার্নিয়ার, যে হার্ট এবং স্টমাক যেটা সেটা একই লেভেলে। আচ্ছা, এরপরে যেটা যে সিস্ট গেল, ডায়াফ্রাম গেল, এরপরে যেটা হয় যে আমাদের অনেক সময় চেস্টে যেটা যে ফ্লুইড অ্যাকুমুলেশন হয়। তো ফ্লুইড অ্যাকুমুলেশন যেটা সেটাকে আমরা হাইড্রোথোরাক্স বলে থাকি। এটা অনেক সময় প্লুরাল ইফিউশনও হতে পারে, পেরিকার্ডিয়াল ইফিউশনও হতে পারে। তো প্লুরাল ইফিউশনের ক্ষেত্রে যেটা হয় যে ফ্লুইডটা যখন অ্যাকুমুলেট হয়, মানে কিভাবে আপনি এটা বুঝবেন অথবা এটার মানে কি অ্যাপিয়ারেন্স এটা দিবে আপনাকে। তো প্লুরাল ইফিউশন যেটা, যে প্লুরাল যেহেতু লাংকে আমার কাভার করে থাকে, তো এটা মানে এবং দুই সাইডে থাকে, তো এটা অনেক সময় ইউনিল্যাটারালও হতে পারে এবং বাইল্যাটারালও হতে পারে। এবং যেটা যে প্লুরাল ইফিউশনের ক্ষেত্রে যেটা যে ব্যাট উইং সাইন দেয়। ব্যাট উইং সাইন মানে হচ্ছে যে আপনার বাদুর যে আছে, যে বাদুরের যে পাখা, সে বাদুরের পাখার মতো একটা সাইন দেখা যাবে। যে আপনি যদি এটা দেখেন যে হার্টটা যেটা এবং হার্টের যেটা, যে হার্টের মানে হার্ট যেটা এবং লাং, এবং লাংয়ের চারদিকে যে আমাদের ফ্লুইডটা যেটা জমা হচ্ছে, দেখে মনে হচ্ছে যে একটা বাদুর এবং বাদুরের যেটা পাখা সেটা। তো এটা দেখলে আমার বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে যে একটা প্লুরাল ইফিউশন, অ্যানিকুইক ফ্লুইড কালেকশন হয়েছে এখানে, এবং এখানে কালার ড্রপটা দিলে কিন্তু দেখবেন যে কালারটা নিচ্ছে না। তো এখানে যেটা সেটা হচ্ছে যে হার্ট এবং মাঝখানে যে পুরাতে ফ্লুইড কালেকশন যেটা অ্যানিকুইক, এখানেও দেখতে পাচ্ছি আমরা মানে ফ্লুইড অ্যাকুমুলেশন হয়েছে। এবং যেটা সেটা হচ্ছে যে পেরিকার্ডিয়াল ইফিউশন। পেরিকার্ডিয়াল ইফিউশনটা যেটা যে পুরাতে যখন ফ্লুইড কালেকশন হয় তখন সেটাকে আমরা প্লুরাল ফ্লুইড ইফিউশন বলছি, এবং পেরিকার্ডিয়াম যেটা হার্টের পেরিকার্ডিয়ামে যখন ফ্লুইড হবে তখন জমা হবে তখন সেটা হচ্ছে যে পেরিকার্ডিয়াল ইফিউশন। Anterior fluid collection can compress lung against posterior chest wall, associated with hydrops, heart failure, and some cardiac tumor. তো এটাই ছিল আমাদের চেস্টের যেটা, সেটা নর্মাল অ্যানোমালি যেটা সেটা হচ্ছে যে মোস্ট কমন গুলো আমি দিয়ে দিয়েছি, যে ডায়াফ্রাগমেটিক হার্নিয়া ইজ দ্য মোস্ট কমন কজ অফ পালমোনারি হাইপোপ্লাসিয়া এন্ড কার্ডিয়াক ম্যালপোজিশন. Most diaphragmatic hernia occur on the left side. CCAM is the most common fetal chest mass. এটা ছাড়া যেটা আছে যে ম্যাক্রোসিস্ট যেটা, সেটা হচ্ছে সিক্যাম এর যে টাইপটা সেটার মধ্যে যে ম্যাক্রোসিস্টিক যেটা সেই টাইপটা হচ্ছে মোস্ট কমন। এবং তারপরে যেটা যে মোস্ট ফিটাল চেস্ট ম্যাসেস আর অ্যাসোসিয়েটেড উইথ পলিহাইড্রোনিয়াম। তো এটাই যে আমাদের হার্ট, লাং এবং ডায়াফ্রাম যেটা, এটা আমাদের পুরো চেস্ট যেটা চেস্ট অ্যানোমেলিটাকে কভার করে। তো এটার মাধ্যমে আমাদের আজকের যে লেকচারটা সেটা আমাদের পুরোটা কভার করলো, এবং এটা থেকে আমরা জানতে পারলাম যে আসলে হার্টে কোন কোন ভিউ গুলা দেখতে হবে, কিভাবে নিতে হবে ছবিগুলা, লাংয়ে আমরা কি কি দেখতে পাই এবং কমন প্যাথোলজি গুলা কি, এবং একই সাথে ডায়াফ্রামে যেটা সেটা কি, সেই সবের যে অ্যানোমেলিটা আমরা সেটা দেখতে পাই। আমি আশা করবো যে এরপর যখন আপনারা এটা স্ক্যান করবেন তখন এই মানে আমি জানি যে এটা খুবই বোরিং টাইপের, এবং এটা আসলে টোটালি আপনাদেরকে বারবার প্র্যাকটিসের মাধ্যমে বারবার আপনাদের থিওরিটা বারবার রিক্যাপিচুলেট করার মাধ্যমে এই জিনিসগুলো রাখতে হবে। তো এটাই হচ্ছে যে আমাদের আজকের যেটা সেটা যে ক্লাসের যেটা মূল কথাটা ছিল। তো আমি আশা করবো যে আপনারা এটা মানে আপনাদের হেল্প হবে পরবর্তীতে স্ক্যানিং এর সময়। এই তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।